প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি। আমার জন্মেরও আগে 1962 সালের গান, অতল জলের আহ্বান ফিল্মের। এখন রাজনীতির অতল জলে দাদারা কোথা থেকে কখন কোথায় যাবেন সেটা বোঝা দেখুন আমাদের কম্য নয়। এই যেমন বিজেপির পরিষদীয় দলে ফাটল বাড়িয়ে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস শটান ফিরে গেলেন ঘাস ফুলের ছায়ায়। বলেন বিজেপিতে কাজই করা যায় না, ভুল বোঝাবুঝিতে দল ছেড়েছিলেন। এই নিয়ে বিজেপির টিকিটে জেতা তিনজন বিধায়ক দলবদল করলেন। দিলীপ ঘোষ বলছেন এতে দলের নাকি কিছু আসে যায় না। পাশাপাশি আজ দেখাবো ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিটের তদন্ত নিয়ে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। চোখ থাকবে আফগানিস্তানের খবরেও, যেখানে হেলিকপ্টার থেকে নাগরিককে ঝুলিয়ে বর্বর উল্লাসে মাতল তালিবানরা। তবে শুরুটা করব রাজ্য রাজনীতি দিয়ে। বিজেপির গড়ে ভাঙন ধরিয়ে দলবদল আরও এক বিধায়কের, দেখুন। ফের বিজেপিতে ভাঙন, দুদিনে দল ছাড়লেন বিজেপির দুই বিধায়ক। সোমবার তৃণমূলে যোগ দিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ, আর মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। দলের রাজ্য সভাপতি থেকে কেন্দ্রীয় নেতা সবার বৈঠকে অনুপস্থিত থাকছিলেন উত্তর 24 পরগনার বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। শেষ অবধি দল ছাড়লেন তিনি। একদা তৃণমূলে বিশ্বজিতের পুরনো দলে প্রত্যাবর্তন ঘটল। একটা উদ্ভূত পরিস্থিতিতে ভুল বোঝাবুঝিতে একটা পরিবর্তন হয়েছিল, যে পরিবর্তন না হওয়াটাই উচিত ছিল। যে নিজেদের মধ্যে গন্ডগোল, কেউ কারোর সম্পর্কে বিষোদ্গার করছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন। যদি কোনো জনপ্রতিনিধির মনে হয় কাজ করবার জন্য, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এই মুহূর্তে সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের বুকে নেই। 2019 সালে দিল্লিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ দাস। 2021-এর ভোটে জিতে ফিরে এলেন তৃণমূলে। দু একজনের সমস্যা আছেই, তারা হয়তো অন্যরকম ভেবে এসেছেন, সেটা হয়নি, তাদের সেটা সমস্যা আছে। সেজন্য পার্টিতে হাজারের লোক কাজ করছে, এত কর্মী যাদেরকে বিশ্বাস করে লোক ভোট দিয়ে জিতিয়েছে তারা ঠিক আছেন, পার্টি ঠিক আছে। এক একজনের ব্যক্তিগত কারো পেটের সমস্যা, কারো মাথার সমস্যা এইসব থাকবে, এই নিয়ে পার্টি চলবে। আর এক একজন গেলে বা এলে পার্টির কিছু যায় আসেনি। এটা একটা চেতনাবন যারা মানুষ তাদের মনের মধ্যে আসবেই, এবং সেই জন্যেই 213টা সিট, আর বাই ইলেকশন ভয় পেয়ে করছে না, হয়ে গেলে এটা 220টা সিট। আর এই চেতনাটা যাদের মধ্যে রয়েছে তারা আবার ওই পার্টিতে আর থাকতে পারছেন না, ছটপট করছেন। এখন তৃণমূলের যে অবস্থা দাঁড়িয়েছে আমাদের রাজ্যে, তাতে ওপরে ওপরে যাই ভাব দেখাক না কেন, আসলে ভেতরে ভেতরে দলটা এতটাই হালকা, এতটাই ভঙ্গুর, যে মমতা ব্যানার্জিকে সবচাইতে বড় অপরাধী বলে যিনি প্রকাশ্যে বলতেন, তিনি এখন তৃণমূলের হয়ে ব্রিফ নিয়েছেন। যারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরও এখন সাহায্য নিয়ে তৃণমূলকে টিকতে হবে। 21শে বিধানসভা ভোটে বিজেপি 77টি আসনে জয়ী হয়, কিন্তু ভোটের ফল প্রকাশের পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। ফলে বিজেপির বিধায়ক পদ কমে দাঁড়ায় 75-এ। এরপর ঘাসফুল শিবিরে ফেরেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। ফলে বিজেপি বিধায়কের সংখ্যা এসে দাঁড়ায় 74-এ। এবার তন্ময় ঘোষ ও বিশ্বজিৎ দাসের তৃণমূলে প্রত্যাবর্তনের পর সেই সংখ্যাটা দাঁড়ালো 72। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 8ই জুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে দলটার নাম বিজেপি আর বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী, সুতরাং দলত্যাগ বিরোধী আইন কিভাবে কার্যকর করতে হয় সেটা তারা জানেন। এই ছবিটা অবশ্য এখন মিলছে না। আমি প্রথমে আবার চেস ক্লক ফরম্যাটে যাব, স্বপন দাসের কাছে যাব। স্বপনবাবু, তৃণমূল কংগ্রেস বলছে যে একে একে নিভিছে দেউটি। কেন? মুকুল রায়, তারপরে বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং আজকে বাগদার বিশ্বজিৎ দাস। ইতিমধ্যেই দুজন সাংসদ তারা পদত্যাগ করেছেন বিধায়ক পদে, সুতরাং দাঁড়ালো 77 থেকে 75। তারপরে এখন 3 জন যাওয়ার পরে একেবারে পাটিগণিতের হিসেবে 72। আমার আপনার কাছে প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে 2021-এর 3 মাসে যদি এই অবস্থা হয়, তাহলে 24 অবধি বিরোধী দলের মর্যাদা থাকবে তো? স্বপনদার সময় শুরু এখন। 2019-এর লোকসভা নির্বাচনে ওনার বনগা কেন্দ্রে 28,000-এর বেশি ভোটে বিজেপি জিতেছিল ওনার বনগা কেন্দ্রে। উনি জানতেন যে ওই কেন্দ্রে ওনার পক্ষে আর এমএলএ হওয়া তৃণমূলের টিকিটে সম্ভব নয়, তো উনি সুযোগ বুঝে তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন।
বিজেপি থেকে এরম লোককে আপনারা সুযোগ দিয়েছিলেন কেন? বলি একটু, বিজেপিতে উনি আসার পর আপনি জানেন ওকে টিকিট দেওয়া নিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে মতবিরোধ ছিল। শান্তনু ঠাকুর চাইনি ও টিকিট পাক, ওকে বনগা থেকে সরিয়ে বাগদায় নিয়ে যাওয়া হলো। বাগদাতে কিন্তু 24,000-এর উপর বেশি ভোটে, 24,457 ভোটে বিজেপি লোকসভা ভোটে এগিয়েছিল। সেখানে উনি দাঁড়ালেন ওই সিটে, ওনাকে দেখে তো কেউ ভোট দেয়নি। উনি তৃণমূলের হয়ে যখন জিতেছিলেন তখনও ওনাকে দেখে কেউ ভোট দেয়নি, ভোট তৃণমূলকে দিয়েছিল মমতা ব্যানার্জিকে দেখে। আচ্ছা, ওনাকে কেউ দেখেইনি, তাহলে ওনাকে নিয়ে এত টানাটানি কেন? ওনাকে বিজেপি নিয়েছিল কেন? প্রশ্ন তো সহজ। বিজেপি তো এরকম ভাবে দরজা খুলে দিয়েছিল, মেলা বসিয়ে অনেককে দলে যোগ দিয়েছিল। দেওয়াটা ভুল ছিল, সেটা এখন উপলব্ধি করছে, এটা তো ভুল ছিল, এ তো জানা কথা। কেউ যদি তৃণমূলকে গালাগালি দিয়ে বিজেপিতে আসে, সে যে আবার বিজেপিকে গালাগালি দিয়ে তৃণমূলে ফিরে যাবে দুদিনে, এ তো জানা কথা। আবার কালকে যেই দেখবে তৃণমূলের দুদিন, ওই লোকটা আবার যে দলের সুদিন আছে সে দলে যাবে, এ তো জানা কথা। উনি শুধু নন, আরো 2-4 এরকম থাকলেও থাকতে পারে, তারাও যেতে পারে, এটা হতেই পারে। এটা রাজনীতিতে চলছে, এটা রাজনীতিতে সবই জানা কথা, কিন্তু প্রশ্ন থাকে এইরকম চরিত্রবানদের নিলেন কেন আপনারা? কিছু করারও নেই। আমাদের এখানে বুথভিত্তিক সংগঠন বিরাট কিছু ভালো ছিল না, মানুষের ক্ষোভ ছিল তৃণমূলের নিচু স্তরে। আর আমাদের দলের এক শ্রেণীর নেতৃত্বের ধারণা ছিল লোকের ক্ষোভ বোধহয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে নিচু তলায় অত ক্ষোভ ছিল না, ক্ষোভ ছিল নিচু স্তরের লোকেদের বিরুদ্ধে। স্ট্র্যাটেজি ভুল ছিল, ভুল স্ট্র্যাটেজির জন্য বিজেপি এ রাজ্যে এবার হেরেছে। লোকে বিজেপিকে ভোট দিতে চায়নি, সমর্থন করতে চায়নি, একথা ঠিক নয়, কিন্তু বিজেপি স্ট্র্যাটেজিগত কারণে, কারণ টার্গেট করলো মমতা ব্যানার্জিকে। আর লোকের তো রাগ নিচু স্তরের, আর সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলোকেই তো বিজেপি দলে নিল। আপনি বলছেন যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছিল, অ্যান্টি ইনকামবেন্সি ছিল, কিন্তু সেই হাওয়াটা তৃণমূল থেকে লোকজন নিয়ে প্রায় নিজের ঘাড়েই নিয়েছিল বিজেপি। আমি এবার যাব স্নেহাশিস চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস বিধায়ক, স্নেহাশিসদার কাছে। স্নেহাশিসদা, প্রশ্নটা কিন্তু তৃণমূলের দিকে নৈতিকতার। আপনারা শিশির অধিকারী তৃণমূল সাংসদ কেন থাকবেন তাই নিয়ে বারবার লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে দরবার করছেন, চিঠি লিখছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা সরব হচ্ছেন। নৈতিকতার প্রশ্ন আপনারা করতেই পারেন এবং করা উচিত। সত্যি প্রধানমন্ত্রীর রাজনৈতিক মঞ্চে সেখানে যিনি বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি তৃণমূল সাংসদ হিসেবে কি করে গুনতিতে আসবেন বলতেই পারেন, কিন্তু সেই একই নৈতিকতার প্রশ্ন বিধানসভার ক্ষেত্রে, বিধায়কদের ক্ষেত্রে কেন আমরা তৃণমূল কংগ্রেসের দিক থেকে দেখছি না? দলত্যাগীদের, যারা যারা দল ছেড়েছে, আপনি জিজ্ঞেস করুন, প্রথম কথাটা বলবেন যে দল যা বলবে, দল সিদ্ধান্ত নেবে যে আমরা পদত্যাগ করব কিনা, আর দল কোনো কিছুই বলছে না। এখন বিধায়ক পদ ছেড়ে দলে যোগ দেওয়ার কথাটা বললে স্নেহাশিসদা বিশ্বাস করুন এই প্রশ্ন আমরা করতেই পারি না, কারণ একজন স্বাধীন মানুষ, স্বাধীন নাগরিক, তিনি বিধায়ক পদ ছেড়ে তার ইচ্ছে হয়েছে এক দল থেকে অন্য দলে, অন্য দল থেকে আরেক দলে যেতেই পারেন। কিন্তু প্রশ্নটা যে ঝান্ডা ধরে যে পার্টির টিকিটে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে জিতলেন, সেই পার্টির টিকিটে তিনি কি করে বিধায়ক থেকে আরেকটা দলে যাবেন? আবার বলছি, এ কেমন নৈতিকতা দাদা? আপনার সময় শুরু এখন। আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে যে সারা ভারতবর্ষে বিজেপি দ্রুত জনসমর্থন হারাচ্ছে এবং বিজেপিতে ভাঙন এখন শুধু পশ্চিমবঙ্গ না, ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি যে সুদীপ রায়বর্মন, আশিস সাহা, আশিস দাসের মতো বিধায়করা বিদ্রোহ ঘোষণা করেছে। এখানে বিজেপি ছেড়ে যারা চলে এসছে তারা বুঝতে পেরেছে যে বিজেপি মতো দল করা যায় না। আপনি নৈতিকতার কথা বলছেন, তাহলে আমি ধরে নিলাম যে একটা দলের যদি 1/3 মেম্বার একসাথে দল ছাড়ে, তাহলে এই দল ত্যাগ আইনে তারা পড়ছে না। তাহলে একদল মিলে যদি একদল মানুষ যদি একটা কাজ করে সেটা নীতি নৈতিকতা নয়, কিন্তু একজন করলে সেটা নীতি নৈতিকতার প্রশ্ন আসছে। বিষয়টা তা নয়, এটা একটা টেকনিক্যাল ব্যাপার, একটা আইনের ব্যাপার। আসলে আইনের কথা তো আমি আসবো, আইনটা পাল্টেও গেছে, 2/3 হয়েছে। কিন্তু আমি বলছি যারা এই বিধায়করা যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, তখন তৃণমূল কি বলেছিল? বেনজল, গদ্দার, বেঈমান, যত এরা চলে যায় তত দলের মঙ্গল। তাহলে তাদের ফিরিয়ে নিতে হচ্ছে কেন? নিশ্চয় আমাদের প্রয়োজনীয়তা কিন্তু নেই, কারণ তৃণমূল কংগ্রেস যত পরিমাণ ভোট নিয়ে যে ব্যান্ডেট নিয়ে এসছে, তৃণমূল কংগ্রেসের অন্য দল থেকে নেওয়ার প্রয়োজনীয়তা নেই। কিন্তু বিজেপি দ্রুত, বিজেপিতে যারা গেছে তারা বুঝতে পারছে যে এই দল করা যায় না, তারা তৃণমূলের কাছে আবেদন করছে, তৃণমূল নিচ্ছে। এরপরে তার বিধায়ক পদ থাকবে কি থাকবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু এরা বুঝতে পারছে। মানবেন স্নেহাশিসদা, তৃণমূল তো একটা নীতিভিত্তিক দল। তো আমি একটু ফ্ল্যাশব্যাকে যাই, আপনাকে আমি বাড়তি সময় দেব।
প্রথম দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদ বিজেপি দখল করলো, তখন বর্তমানে রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ কি বলেছিলেন, দলত্যাগীদের সম্পর্কে আমি কোট আনকোট যাচ্ছি, যারা পদে নেই তাদের বিষয়ে কিছু বলার নেই, কিন্তু যারা পদে আছেন তাদের উচিত তৃণমূলের টিকিটে জেতা পদ ছেড়ে অন্য দলের হয়ে জিতে বিজেপিতে যোগ দেয়া। আমার প্রশ্ন পরিষ্কার, সেই একই নিয়ম এই যারা এখন বিজেপি থেকে হই হই করে তৃণমূলের দিকে যাচ্ছে এবং তৃণমূল সদর দরজা খুলে দিয়েছে তাদের ক্ষেত্রে লাগু হচ্ছে না কেন? খেয়াল করে দেখুন, বিশ্বজিৎ দাস মনে করছে বিজেপি করতে পারবো না তাই আসছে, তৃণমূল কিন্তু তাকে বলছে না যে তুমি পদত্যাগ করে আসবে না বিধায়ক পদটা নিয়ে আসবে, তৃণমূল কিন্তু তাকে কোথাও বলে নিচ্ছে। তার যদি ইচ্ছা থাকতো সে পদত্যাগ করে চলে আসতো, এটা আমরা ওটা নিয়ে কিন্তু ভাবছি না। আমরা একজন ব্যক্তি বিজেপি ছেড়ে আসছে, আমরা মনে করছি যে তাকে নেওয়ার তাই নিয়েছি, কারণ বিজেপি যত ভাঙবে তত পশ্চিমবঙ্গের পক্ষে মঙ্গল। এবার তিনি পদত্যাগ করে আসতেই পারতেন, এটা কোনো বিষয় নয়। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি পরের প্রতিবেদনে আসব, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। 8ই জুন তিনি বলেছিলেন যে দলটার নাম বিজেপি আর বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী। কি করে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে হয় সেটা শুভেন্দু অধিকারী ভালোভাবেই জানে। আমি দ্রুত একবার প্রতিবেদনটা দেখব আজকের দিনের পরিপ্রেক্ষিতে। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর 3 মাস পেরিয়েছে, তার মধ্যে বিজেপির টিকিটে ভোটে জিতে আসা 3 বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। 11ই জুন তৃণমূলের সদর দফতরে মুকুল রায়, সোমবার তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। মঙ্গলবার সেই একই পথে হাঁটলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এই 3 জনই একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, এখন আবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন। তবে বিজেপির টিকিটে জেতা বিধায়ক পদ কেউই ছাড়েননি। এই প্রেক্ষাপটে ফের একবার দলত্যাগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। ডেফিনেটলি যারা বিধায়ক দল ছেড়ে যাচ্ছেন তাদের জন্য আমরা যে কোনো মূল্যে আমরা দলত্যাগ বিরোধী আইন যাতে কার্যকর হয় আইনি পথে সে পদক্ষেপ আমরা নেব। এই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর গলায় আগেই শোনা গিয়েছিল, যদিও তাতে বিজেপির ভাঙন থামেনি। বিরোধী দলে বিজেপি আছে আর নেতা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী, আর সংসদের লোকসভা রাজ্যসভায় পাস করা অ্যান্টি ডিফেকশন লটাও আছে। কি করে ইনফোর্স করতে হয় শুভেন্দু অধিকারী জানে ভালো করে। মঙ্গলবার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী, যেখানে তিনি লিখেছেন এই চিঠি পাওয়ার 1 সপ্তাহের মধ্যে তৃণমূলে যোগদানের ব্যাপারে নিজের অবস্থান জানান, না হলে এটা ধরে নেওয়া হবে যে আপনি তৃণমূলে চলে গেছেন। বিজেপিকে জবাব দিতে গিয়ে তৃণমূল আবার শিশির অধিকারী প্রসঙ্গ টেনে আনছে। তৃণমূলের টিকিটে লোকসভা ভোটে জিতে আসার পর যাকে বিধানসভা ভোটের সময় অমিত শাহের মঞ্চে দেখা গিয়েছিল, সেই প্রশ্নের ফয়সলা দেখার পর তারপরে আমার উত্তরটা শুনবেন। তার তো ফয়সলা হয়নি কিছু। না না, লোকসভা বলেন, আপনি দুজনের নাম বলেন, 2 সাংসদের তো শুনে আসছি, এরাও সেইভাবেই কাজ করবে। তারা তো বহুদিন ধরেই তো চলে গেছেন, কিন্তু সাংসদ তো রয়েই গেছে। যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে তখন যে কাজগুলো উনি করে বেড়াতেন, আজকে উনি সেটা বেঠিক বললে সেটা বলার কোনো যৌক্তিকতা ওনার থাকবে না। যেটা আমরা বলতে পারি সেটা তৃণমূল অথবা বিজেপি কারোর পক্ষে বলার সুযোগ নেই। অনৈতিকতা ভর্তি দুটো দলের ক্ষেত্রে। সব মিলিয়ে দলবদলের স্রোতে ফের একবার জোরালো সেই নৈতিকতার প্রশ্ন। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ, কি বিচিত্র, দুটো দল এবং তারা একই রকম কাজ করছে এবং দলবদলুরা কার্যত পাঁকাল মাছের মতো পিছলে পিছলে যাচ্ছে আইনের। কিভাবে আইন, সে আইনের প্রসঙ্গ তো আছেই, কিন্তু দলবদলুরা যারা দল বদলাচ্ছেন তারা কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছেন। কেন বলছি যে 3 জন বিজেপি থেকে তৃণমূলে এলেন, লক্ষ্য করুন সেই 3 জন তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন। আবার বিজেপি তাদের টিকিট যখন দিয়েছিল, নিঃসন্দেহে পুরনো বিজেপি কর্মী যারা হয়তো আরএসএস করতেন, যারা যোগ্য, তাদের বঞ্চিত করে এই নতুনদের, তৃণমূল থেকে আসা নতুনদের টিকিট দিতে হয়েছিল। এই মানে টার্ন কোডদের নিয়ে টানাটানি, এইটা কিন্তু সমস্ত বড় রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং দুর্ভাগ্য যে শুধু এই রাজ্যের দলগুলো নয়, গোটা ভারতবর্ষেই একই প্রবণতা। বিশ্বনাথদার সময় শুরু এখন। দেখুন, এই ছবিটাই পাল্টে যেত যদি বিজেপি ক্ষমতায় আসতো। তাহলে আপনি দেখতেন যে দল বেঁধে তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত এমএলএ হতেন তারা বিজেপির পতাকা ধরতেন, যেটা কয়েক মাস আগে দেখেছি নরেন্দ্র মোদীর উন্নয়ন যজ্ঞে সবাই সামিল হচ্ছিলেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সবাই সামিল হচ্ছেন। আসলে
নরেন্দ্র মোদী যে ডাক দিয়েছে কংগ্রেস মুক্ত ভারত আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডাক বিরোধী শূন্য বাংলা, এই দুটো কিন্তু একই ছবি, এটা মুদ্রার এপিট আর ওপিট। আসলে দুটো রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা মানুষের রায়টা বাজারে বিক্রি করে। মানুষ যে কোভিড সিচুয়েশনে নিজের জীবন বিপন্ন করে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন, একটা পার্টিকুলার সিম্বলকে জিতিয়েছিলেন, সেই রায়টাকে তারা বাজারে বিক্রি করছে। আর যারা কিনছে বা বিক্রি হচ্ছে দুজনই কিন্তু সমানভাবে ধিক্কৃত সমাজের, এবং আগামী দিনের গণতন্ত্রের পক্ষে এই বিক্রি দুজনই হলো মানে বলা যায় যে আমাদের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। পরিষ্কার গত 10 বছর এর আগে বামফ্রন্টের আমলে তো ছিল না এরকম দলবদল। 10 বছর ধরে যে দলবদলের সংস্কৃতি পশ্চিমবাংলায় চালু হয়েছে, যে রাজনৈতিক সংস্কৃতিতে প্রথমে সিপিআইএম, কংগ্রেস আর এখন বিজেপি বা তৃণমূল মাঝখানে যখন বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছিল, যে রাজনৈতিক সংস্কৃতি আয়ারাম গয়ারামের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, এটা কিন্তু আমি বলছি বিরোধী মানে সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই বিপজ্জনকটা আরো বেশি হয়ে যাচ্ছে কারণ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তারা আইনসভাকে মান্যতা দেওয়ার জন্য আইনসভার হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছে যে আপনারা এগিয়ে আসুন। আইনসভা কোনো দায়িত্ব নিচ্ছে না দল বদলুদের ব্যাপারে। এবং আমাদের যে দল বদলের যে আইনের দুর্বলতা, যেখানে পদত্যাগ করে তারপরে তোমাকে দলত্যাগ করতে হবে, এটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এর থেকে মুক্তি নেই। একই সাথে আপনাকে এই প্রশ্নটা রাখতে চাই যে দল বদলের প্রতি যদি সমাজের সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা ঘৃণিত না হয়, সমালোচিত না হয়, তাহলে এই দল বদলেরা কিন্তু বারবার মানুষের রায়টাকে বাজারে বিক্রি করতে চাইবে তাদের সুবিধে, তাদের জন্য। কোন উদাহরণ রাখছে তৃণমূল কংগ্রেস, কোন উদাহরণ রাখছে? বিষয়টা কিন্তু আপনি মানবেন যে এই দল বদলে যারা, আপনি যদি পরিসংখ্যান দেখেন, দল বদলে যারা অন্য দলের টিকিটে দাঁড়িয়েছিল তাদের মধ্যে একেবারে সংখ্যার বিচারে অধিকাংশ কিন্তু পরাজিত হয়েছেন। আমি দ্রুত একবার স্নেহাশিস চক্রবর্তী কিছু বলতে চাইছিলেন, বিশ্বনাথ দা এবং স্নেহাশিস চক্রবর্তী। আমি একটা অন্য প্রশ্ন করছি, সুজন বাবুও বললেন, বিশ্বনাথ বাবু বললেন এই দল বদলের কথা। আপনি এই আপনাদের চ্যানেলই এক্ষুনি অনেক সংখ্যা দেখিয়ে দিতে পারে যে বামফ্রন্ট থেকে অজস্র এমএলএ এমপি দল বদল করেই কিন্তু হয়নি। আপনি উদাহরণ দেন, আমি চ্যালেঞ্জ করছি। বামফ্রন্ট এই ব্যাপারে অন্তত তাদের একটা নিজস্ব ক্লোজনেস ছিল, অন্য রাজনৈতিক দল থেকে সহজেই তারা এমএলএ এমপিদের নেয়নি। আপনি উদাহরণ দিন, আমি চ্যালেঞ্জ করছি। না, আমি বলেছি বামফ্রন্ট থেকে কিন্তু দল বদল করে গেছে, অন্য দলে গেছে। বামফ্রন্ট একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো জলসম্পদ মন্ত্রীর ক্ষেত্রে, সেটা সিপিআই থেকে সিপিএম এ গেছে। না, স্নেহাশিস দা কি উদাহরণ দেবেন? আমি বলছি বামফ্রন্ট থেকে তৃণমূলে গেছে, এই জিনিস তো দেখেছি 2011 পরে একাধিক ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। উল্টোটা আমি তো সেটাই বললাম যে বামফ্রন্ট থেকে তো এসছে, আসেনি তা না, কয়জন এমএলএ এটা এসছে। তবে দল বদলের ক্ষেত্রে অবশ্যই করে না অনেক উদাহরণ আছে, বামফ্রন্ট থেকে তো অনেকেই এসছে। উদাহরণ দিন না, এরকম করে বলতে পারেন না আপনি। ওই তো উনি দিয়ে দেবেন। আমি দিচ্ছি বিশ্বনাথ দা, আমি উত্তর দিচ্ছি। বিশ্বনাথ দা, আমি উত্তর দিচ্ছি। যে রাজনৈতিক সংস্কৃতি আপনারা তৈরি করেছেন, গ্রাম পঞ্চায়েত দখল করেছেন, পঞ্চায়েত সমিতি এক একটা সভায় দখল করেছেন। আমি বিশ্বনাথ দাকে উত্তর দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি। খুব সম্ভবত 80 সালের পর রাজ্যসভার নির্বাচনকে কেন্দ্র করে জনতা পার্টিকে ভেঙেছিল সিপিএম রাজ্যসভায় তাদের একটা এমপি জেতানোর জন্য, এবং সেটা বোধহয় জেনে নিন। কিরণময় নন্দ এরা সব বেরিয়ে এসেছিলেন, সব দল তৈরি করেছিলেন, দল ওরাও ভাঙিয়েছে। সিপিএম ভাঙায়নি এমন কথা বলার কথা নয়, ওরাও দল ভাঙিয়েছে, দল ওরাও ভাঙিয়েছে। দল ভাঙাটা ওই সময় শুরু হয়েছে, দল ভাঙা ওই সময় শুরু হয়েছে, কিন্তু ভাঙনের প্রতিযোগিতা কি ওই সময় ছিল? প্রশ্নটা সেইখানে। আমি শুভময় মৈত্রের কাছে আসবো। শুভময় দা, এই পুরো বিষয়টা হচ্ছে, আমি পাঁকাল মাছের কথা বলছিলাম, মার্জনা করবেন কারো দুঃখ লেগে থাকলে। দলত্যাগ বিরোধী আইনের ফাঁকটাকে নিয়ে সবাই যে যার মতো খেলছেন, যে লোকসভা আর বিধানসভা স্পিকারের ঘরে যে শুনানিটা শুরু হচ্ছে সেটা টাইম বাউন্ড নয়, অর্থাৎ সেটা আজীবন চলতে পারে। আজীবনের প্রয়োজন নেই, মোটামুটি 4.5 বছর 5 বছর ধরে চললেই পরের বিধানসভা এসে গেল, সুতরাং হিয়ারিং এর আর কোনো গুরুত্ব থাকলো না, বিধায়ক হিসেবে গোটা মেয়াদটা কাটিয়ে দেওয়া গেল। আমি বলছি ভারতবর্ষে, শুভময়দা লক্ষ্য করুন, কোনো রাজনৈতিক দল, শুধু তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস, তারা আমাদের রাজ্যের রাজনৈতিক দল নয়, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল একবারও বলছে না যে টাইম বাউন্ড করতে হবে, সময়টা, শুনানির সময়টা এবং রায়দানের সময়টা মেপে দিতে হবে। বিচিত্র। শুভময়দার সময় শুরু এখন। হ্যাঁ, সুমনবাবু, প্রথম বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু একেবারেই ঘটনা যে আমাদের আইন ব্যবস্থায় তো একটা দীর্ঘসূত্রিতা আছে, সুতরাং এই সমস্যাটাকে কিন্তু অন্য আইনের সমস্যার থেকে আলাদা করে দেখা যাবে না।
আর দ্বিতীয়ত হচ্ছে এই যে দলবদলের কথা বলছেন, আজকে কিন্তু মানতেই হবে যে আমার আর বিশ্বনাথ দার যে রাজনৈতিক বিশ্লেষকের দল, তাতে কিন্তু স্বপনদা আর স্নেহাশিস দা যোগ দিয়ে দিয়েছেন। কারণ আজকে কেউই কারুর দলের কথা যতটা না বলছেন, তার থেকে রাজনীতির বিশ্লেষণের কথা অনেকটা বেশি বলছেন। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমি কতকগুলি পয়েন্ট বলি, যেমন স্বপনদা খুব পরিষ্কারভাবেই বলেছেন যে এই ধরনের দল পরিবর্তনের সময় বিজেপিতে যারা গেছিল এই যাওয়াটা ঠিক হয়নি। এখন বিশ্বনাথ দা পরে সেই পয়েন্টটা বলেছেন যে এইভাবে গণতন্ত্রের যে মানুষ যাকে ভোট দিচ্ছেন দলবদলটা ঠিক নয়। এখন ঠিক নয় যে জায়গাটায় আমরা বলছি, আবার অন্য জায়গায় যেটা কোনো সময় ঠিক নয় সেটাই যখন প্রাতিষ্ঠানিক রূপ নেয় এবং ব্যাপারটা খুব স্বাভাবিক হয়ে যায়। দেখুন, আগে একটা দলবদলে অস্বস্তির ব্যাপার ছিল, অর্থাৎ কেউ একজন বামপন্থীদের সমর্থন করছেন, হঠাৎ কংগ্রেস হয়ে গেলেন বা উল্টো দিকে এলে কিন্তু একটা ভীষণ সামাজিক অস্বস্তিরও ব্যাপার ছিল। সেই ব্যাপারটা আজকের দিনে একেবারেই নেই। স্নেহাশিস দা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে দেখুন, দলে যারা আসছেন তাদের তৃণমূল এখানে কিন্তু চাইছে না, তারা নিজেদের ইচ্ছায় আসছেন। তাহলে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে হয়তো তৃণমূলের ইচ্ছাটাই বেশি সেখানে মানুষগুলো আসার থেকে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তৃণমূলের ক্ষেত্রে, এটা কিন্তু নজর রাখতে হবে, তৃণমূল কিন্তু একেবারে সবাইকে নিচ্ছে না। কারা তৃণমূলে যোগ দিচ্ছেন? যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে জয়ী হয়েছেন তাদের ফেরাটা কিন্তু শুরুর দিকে হচ্ছে, অর্থাৎ এর মাধ্যমে তৃণমূল কিন্তু তাদের দলের যে সাংগঠনিক ক্ষমতা, তাদের যে পশ্চিমবঙ্গে একটা বিরাট জোর আছে, এইটা দেখাতে পারছেন। আপনার যদি মনে থাকে, আমরা এর আগে আলোচনায় বারবার বলছিলাম যে যারা তৃণমূল থেকে বেরিয়ে গেছেন তাদের একটা বড় অংশ তৃণমূলে ফিরবেনই, কিন্তু যারা কিন্তু তৃণমূল থেকে বেরিয়ে গেছেন এবং তারপর নির্বাচনে হেরেছেন, তারা যখন কিন্তু তৃণমূলে ফিরবেন তাদের অনেক বেশি করে তৃণমূলের টার্মসে দলে ফিরতে হবে। সবশেষে একটা বিষয় ছুঁয়ে যায়, সেটা হয়তো আমার চেয়ে বিশ্বনাথ দা অনেক ভালো বলতে পারবেন, যে এখানে কিন্তু আমাদের এই বিধানসভায় নির্বাচিত হওয়ার পর পেনশন টেনশনেরও অনেক ব্যাপার আছে। এই দল ত্যাগ করে বিধানসভায় আবার লড়লে হয়তো পেনশন বা ভাতার ক্ষেত্রে অনেক রকম গোলমাল হতে পারে, যেটা আমার সম্পূর্ণ জানা নেই। বিশ্বনাথ দা হয়তো আলোকপাত করতে পারেন। রাজনীতিবিদরা কি সাধারণ চাকুরিজীবীর মতো পেনশনের দিকে অতটা ব্যগ্রভাবে তাকিয়ে থাকেন? নিঃসন্দেহে ব্যতিক্রম থাকতেই পারে। আবার বলছি, কেউ দুঃখ পাবেন না প্লিজ। আমি পরের প্রতিবেদনে আসব। পরের প্রতিবেদন সিবিআই নিয়ে। সিবিআই কাজ করছে, চূড়ান্ত তৎপরতা দেখাচ্ছে, তৃণমূল বলছে অতি সক্রিয়তা দেখাচ্ছে, কিন্তু উল্টো দিকে সিটের কোনো তৎপরতা চোখে পড়ছে না, এমনকি নোটিফিকেশন অবধি জারি হয়নি বলে অনেকের অভিযোগ। আজকে মামলাকারীরা শটান চলে গেলেন হাইকোর্টে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ আজকে এই আবেদন শুনে বলেছেন যে সিট কাজ করছে না, এ প্রসঙ্গে হাইকোর্ট ওয়াকিবহাল, আদালত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমি প্রথমে প্রতিবেদনটা দেখব, তারপর সিটের ভূমিকা ইত্যাদি নিয়ে রাজ্যের প্রাক্তন আইজির কাছে আসব। প্রতিবেদন। নন্দীগ্রাম থেকে নদিয়া, জগদ্দল থেকে জয়নগর, গত কয়েকদিন ধরে ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছে সিবিআই টিম। কিন্তু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগগুলির তদন্তের দায়িত্ব যাদের, সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট কোথায় গেল? তদন্ত প্রক্রিয়ায় সিটকে দেখা যাচ্ছে না। এই অভিযোগ তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন মামলাকারীদের একাংশ। আদালত অবমাননার রুল জারির আবেদন করেন এক মামলাকারী। সেই প্রসঙ্গে এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ বলে সিট কাজ করছে না। এ প্রসঙ্গে হাইকোর্ট ওয়াকিবহাল, আদালত প্রয়োজনীয় পদক্ষেপ করবে। সিট কাজ করছে না, সুপ্রিম কোর্টের বিচারপতি তারাও নিয়োগ হয়েছে কিনা, তিনি নিয়োগ হয়েছেন কিনা সেটাও জানি না। আর যারা অভিযোগ করেছিল তারা কোথায় যাবে, হোয়ার উইল গো, আমরা বলেছি কোথায় আমরা যাব, তখন চিফ জাস্টিস বললেন যে আমরা পদক্ষেপ গ্রহণ করব এবং হচ্ছে গিয়ে আমরা এটা বিষয়ে ওয়াকিবহাল। গত 19শে আগস্ট ভাঙচুর, আগুন, মারধর, ঘরছাড়া করার মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করার জন্য সিট গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। সিবিআই ও সিট দুই তদন্তকারী দলকেই 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। এরই প্রেক্ষিতে মামলাকারীদের একাংশ প্রশ্ন তোলে, 19শে আগস্ট হাইকোর্টের রায়কে কেন মান্যতা দিচ্ছে না সরকার? কিভাবে 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে সিট? এখনো কেন বিজ্ঞপ্তি জারি করা হলো না? আদালত এটাকে দেখবেন আগামী দিনে কি হয়। আমাদের পুরো ভরসা আদালতের উপরে আছে। আর যেহেতু এই সরকার করেন, আমরা জানি করবে না, তাই আমরা আদালতে গেছিলাম। আদালত স্বীকার করেছেন যে ঘটনা। আজ মমতা ব্যানার্জি বলছেন যে ইলেকশনের পরে কোনো গন্ডগোল হয়নি। এখন তিনি বলছেন 16 জন কর্মী মারা গেছে। এই 16 জন কর্মী যদি তার পার্টির লোক মারা গিয়ে থাকে, উনি স্বীকার করেননি, কারণ এই লোকগুলোর কোনো সম্মান নেই। কোর্টের সিদ্ধান্তক্রমে সিট গঠন করে তদন্ত করা, এই ন্যূনতম বিবেচনাবোধ তৃণমূল করতে রাজি না। এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা তো আদালতের রায় যেমন যেমন দিচ্ছে তেমন তেমন তো আমরা মানছি। সিট আদালতের নির্দেশ পালন করবে
এবং এরা যথাযথ সময় রিপোর্ট দেবে। এদিন ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে কাঁকুরগাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পোস্টমর্টেম ও ডিএনএ রিপোর্ট চেয়ে আদালতের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করেছেন সিবিআই এর ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক। মঙ্গলবার ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে বীরভূমের শান্তিনিকেতন ও দুবরাজপুরে যায় সিবিআই দল। এদিনই ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে আরেকটি টিম পৌঁছে যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও খেজুরিতে। তদন্তের জন্য কোচবিহারেও যায় সিবিআই এর টিম। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব, কিন্তু তার আগে দলবদল নিয়ে এত কথা হচ্ছে, আপনারা কি বলছেন? আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @সুমন দে। অসংখ্য মন্তব্য আসছে আপনাদের কাছ থেকে, দ্রুত একটা মন্তব্য দেখার চেষ্টা করুন। গৌতম মিত্র তিনি লিখছেন, একের পর এক বিধায়কের দলবদলে বিজেপি নেতৃত্বে দুর্বলতাই স্পষ্ট হচ্ছে। অঞ্জন ঘোষ লিখছেন, বিধায়ক পদ না ছেড়েই এভাবে দলবদল চরম অনৈতিকতার পরিচয়। অনুপম মুখোপাধ্যায় লিখছেন, এরপর কে লাইনে রয়েছেন সেটাই বড় প্রশ্ন। সৈকত বর্মন লিখছেন, বিজেপি এবার বুঝুক বাছবিচার না করে কাদের দলে এনেছিল। অনিন্দ পাল লিখছেন, দলত্যাগ বিরোধী আইনটা কি শুধু আইনের বইতেই দেখা যায়? রাজীব চট্টোপাধ্যায় লিখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু ভাবমূর্তির মোকাবিলা করা বিজেপির পক্ষে কঠিন। নবেন্দু পাল লিখছেন, বিজেপি প্রার্থী বিশ্বজিৎ বাবুকে যারা ভোট দিয়েছিলেন তাদের কথা ভেবে কষ্ট হয়। সুভাষ ঘোষ আজ্জা লিখছেন, ভোটের আগে তৃণমূলে শ্বাসকষ্ট, ভোটের পর বিজেপিতে শ্বাসকষ্ট, কি বিচিত্র রাজনীতি। আমি এবার সিবিআই এবং সিট নিয়ে যে তুলনামূলক অভিযোগ সেই প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে আসবো। পঙ্কজ দা, যারা হাইকোর্টের এই অসন্তোষ প্রকাশ বা হুঁশিয়ারিকে সমর্থন করছেন, একেবারে স্পষ্ট বলছেন যে সিবিআইয়ের 4টে টিম তারা কোচবিহার থেকে কাকদ্বীপ অবধি একেবারে চষে ফেলছে। এমনকি এই সময়ের মধ্যে 31টা এফআইআর দায়ের হয়েছে। প্লেস অফ ক্রাইমে গিয়ে ফরেন্সিক তদন্ত, সেই ফুটেজ আমরা সবাই দেখিয়েছি, শুরু হয়ে গেছে। কিন্তু সিটের কাজটা শুরুই হয়নি। নোটিফিকেশন জারি হয়েছে কিনা কেউ জানেন না। আমার বক্তব্যটা আপনার কাছে প্রশাসনিক এবং মূলত প্রশাসনিক। হুঁশিয়ারির পর হাইকোর্টের কাছ থেকে যদি আরও কোনো কড়া বার্তা, কড়া নির্দেশ আছে এরপর, কারণ হাইকোর্ট বলছে যে আমরা জানি যে সিট কাজ শুরু করেনি, সেইটা তো রাজ্য সরকারের পক্ষে বেশি বিড়ম্বনার কারণ হবে। আপনার কি মনে হয়? সময় শুরু এখন। 19শে আগস্ট মহামান্য কলকাতা হাইকোর্টের 5 বিচারপতি যে অভূতপূর্ব অর্ডার দিয়েছিলেন, রায় দিয়েছিলেন, সেই রায় মোতাবেক 19শে আগস্ট থেকেই কিন্তু সিবিআই, যে আপনি বললেন, কাজ শুরু করে আজকের দিন অবধি 31টি এফআইআর তারা কমপ্লিট করেছে এবং 4টে জোন ভাগ করে আপনার সারা পশ্চিমবঙ্গে তারা তাদের তদন্ত ধারা জারি রেখেছে। একই অর্ডারে 122 পাতার এই রায়ের 80 পাতা থেকে দেখবেন পেজ 80 থেকে আছে যে কার কি কৃত্য, কার কি করণীয়। সেখানে পরিষ্কার বলা আছে যে যেখানে রেপ এবং মার্ডার কেসগুলোর ব্যাপার নেই, রেপ মার্ডার কেস বহির্ভূত মামলাগুলোতে কিন্তু সিট গঠন করে সিট কাজ করবে। সুমন বালা সাহু, আমাদের ক্যালকাটা পুলিশের কমিশনার সোমেন মিত্র এবং ডিজি অ্যাডমিনিস্ট্রেশন রণবীর কুমার, এদের নেতৃত্বে সিট গঠন হবে। এবং এর সঙ্গে আরেকটা মহাগুরুত্বপূর্ণ ক্লজ যোগ করে দিয়েছেন মহামান্য 5 বিচারপতি, যে যারা ভিকটিম, যাদের সিভিল রাইটস কার্টেলড হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে স্টেটকে। সেই ক্ষতিপূরণের টাকা স্ট্রেট তাদের অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। তার মানে ভিকটিমের এই যে ক্ষতিপূরণের ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট, ফিনান্সিয়াল আসপেক্টটা। এবার প্রশ্নটা হলো যে সিট যে গঠন করার ব্যাপারে ওয়াইড পাওয়ার দিয়ে দিয়েছে, যা আপনার এই সুমন বালা সাহুকে, যিনি হচ্ছেন টিম লিডার, তিনি যে কোনো এজেন্সি, যে কোনো ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠানকে তিনি এর সঙ্গে যুক্ত করতে পারেন এবং তাদের বাধ্য তাদের এই সাহায্য করার। এবার দুটো জিনিস হচ্ছে, স্টেট গভর্নমেন্টকে একটা নোটিফিকেশন জারি করতে হবে, ইয়েস আমরা এটা দেখেছি, আমরা এটা কমপ্লাই করছি। যদি কমপ্লাই তারা না করেন, দে হ্যাভ এভরি রাইট টু গো টু সুপ্রিম কোর্ট। সেটাও কিন্তু কোনো রকম আমরা কারবার দেখিনি। এর অর্থ হচ্ছে, এই ত্রিশঙ্কু অবস্থা মানে হচ্ছে
নন কমপ্লায়েন্স অফ দি কোর্ট অর্ডার, এবং সেটা কিন্তু এক ধরনের কন্টেম্পট অফ কোর্ট, এবং যেটা একটা বিড়ম্বনা। এইখানে আমার একটা বাড়তি প্রশ্ন থাকবে কৌতূহলের জায়গা থেকে, সেটা হচ্ছে যেহেতু 3 জন আইপিএস অফিসারের একেবারে নাম করে মাননীয় আদালত নির্দিষ্ট করে দিয়েছেন, সেখানে যদি বিজ্ঞপ্তি জারি না হয়, নোটিফিকেশন জারি না হয়, রাজ্য সরকারের তরফে সেই রকম কোনো উদ্যোগ না হয়, এই 3 জনের ক্ষেত্রে মানে 3 জনে মিলে আইনত কোনো কিছু এগোতে পারেন? এই 3 জনের মধ্যে 1987 ব্যাচের আইপিএস অফিসার সুমন বালা সাহু, যিনি অত্যন্ত দক্ষ একজন অফিসার এবং যার এখন এই ডিজির এমপ্যানেলমেন্টের নাম আছে, যে কোনো মোমেন্টে তিনি রাজ্য পুলিশের পরবর্তী ডিজিও হয়ে যেতে পারেন, তাকে কিন্তু এই 5 বিচারপতির বেঞ্চ ওয়াইড পাওয়ার দিয়েছে, তাকেই করতে হবে। তিনি সুমোটো অ্যাপিল করবেন স্টেট গভর্নমেন্টকে যে আপনার মহামান্য হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমাকে কিন্তু এটা দেখতে বলা হয়েছে, আমার লিডারশিপে আমি কাকে কাকে নেব, কি ঠিক করবো, দ্যাট ইজ আপ টু মি। এবং সেইটা উনি জানাবেন, স্টেট গভর্নমেন্ট তাকে বলবেন যে ইয়েস আমরা অর্ডার দেখেছি, আমরা নোটিফিকেশন জারি করলাম, এটা হোম ডিপার্টমেন্ট করবে। এবং এই ব্যাপারে স্টেট অ্যাডভোকেট জেনারেলকে এগিয়ে আসতে হবে এটাকে মান্যতা দিতে গিয়ে। এটা একটা সিরিয়াস ম্যাটার। আপনি মান্যতা নাও দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে এবং হাইকোর্টকে জানাতে হবে যে আমরা আপনার অর্ডারটা মানছি না, আমরা হায়ার কোর্টে গেছি টু অ্যাপিল এই রায়ের বিরুদ্ধে। এর কোনোটা না করা মানে কিন্তু যে আপনাকে আগে বললাম যে কম্পেনসেশনের যে ব্যাপারটা আছে, ক্ষতিপূরণের যে ব্যাপারটা আছে, সেইটা মার খাচ্ছে। আর এই দেখবেন যে যেগুলো আপনার এই নন মার্ডার অ্যান্ড নন রেপ কেস, সেগুলো দিনের পর দিন তার তথ্য হারিয়ে যাবে। সেই তথ্যগুলো হারিয়ে গেলে কোনোদিন আপনি কিচ্ছু করতে পারবেন না। একেবারে আমি দ্রুত স্নেহাশিসদার কাছে আসবো। স্নেহাশিসদা, জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট নিয়ে আপনাদের প্রচুর অভিযোগ ছিল এবং আমরাও একাধিক সময় বলেছিলাম যে প্রত্যেক সদস্য তাদের রাইট উইং অতীত বা বর্তমান আবিষ্কৃত হবে কেন, এমন সদস্যদের জাতীয় মানবাধিকার কমিশনের এখানে পাঠানো উচিত ছিল যাদের অন্তত পলিটিক্যাল বায়াসনেস নিয়ে কেরিয়ার ধরে প্রশ্ন উঠতে পারে না, অন্য কথা। কিন্তু যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়, তার বিরুদ্ধে তার আপনারা সুপ্রিম কোর্টে যেতে পারেন, কিন্তু সেই রায় সিটের ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু কোনো নড়াচড়া আমরা কেউই জানি না। আপনি জানেন? না, বিষয়টা দেখুন, আমাদের প্রশ্ন মানবাধিকার কমিশনের টিম নিয়েও ছিল। আমাদের প্রশ্ন সিবিআইকে যে দিয়েছে সে সিবিআই এখনও খাঁচা থেকে বেরিয়েছে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে এখনও। আমাদের প্রশ্ন সেখানেও আছে। এখন সিট গঠন করে যে একেবারে ওয়িং পাওয়ার দেয়া হয়েছে সুমন বালা বাবুকে, যেটা দেয়া হয়েছে, তো সেটা রাজ্য সরকার এটা নিজের সম্পূর্ণ অধিকার তাকে দেয়া হয়েছে। রাজ্য সরকার কোথায় বাধা দিচ্ছে, কোথায় করতে চাইছে না, তার এভিডেন্সটা কোথায়? আমরা তো কোর্টের ইচ্ছা হোক অনিচ্ছা হোক কোর্টের অর্ডার কিন্তু আমরা মেনে চলবো এবং আমরা কিন্তু সহযোগিতা করছি এবং ঠিক সময় রিপোর্ট দিয়ে দেবে। না দেখুন, আমি যেটা পরিষ্কার করে বলতে চাই সেটা হলে কোর্টের অর্ডারটা মান্যতা দেওয়ার মধ্য দিয়ে রুল অফ ল এস্টাবলিশড হয়। আইনের শাসন বলে যে কোর্টের অর্ডারটা মান্যতা দেওয়া রাজ্য সরকারের দায়ের মধ্যে পড়ে এবং সেটার মধ্যে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়। কিন্তু আমি স্নেহাশিসদাকে বলতে চাই, পশ্চিমবাংলাতে বিভিন্ন ইস্যুতে, এমনকি মানে পরিবেশ সংক্রান্ত ইস্যুতেও অনেক হাইকোর্টের রায়, অনেক লোয়ার কোর্টের রায় কিন্তু রাজ্য সরকার অবহেলা করে। এই অভিযোগ, নন কমপ্লায়েন্সের অভিযোগ কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে আছে। এটাও কিন্তু আরেকটা উদাহরণ হয়ে যাচ্ছে যে আপনারা না হায়ার কোর্টে গিয়ে আপিল করছেন, না আপনারা কিন্তু এই ব্যাপারে কোনো তৎপরতা দেখাচ্ছেন গঠন করবার ব্যাপারে। না, তৎপরতাটা আপনার চোখে তৎপর কি তৎপর নয় সেটা আপনাদের চোখে একরকম, বিরোধীদের চোখে একরকম। আমরা যেটা মনে করি সিট ঠিক সময় মতো তার রিপোর্ট অবশ্যই দাখিল করবে। আপনি একটা জিনিস ভাবুন, একই বিষয়কে নিয়ে সিবিআই তদন্ত শুরু হয়ে গেছে। না, সিবিআই তো কেন্দ্রীয় সরকারের একেবারে। আচ্ছা বেশ, এটা নিয়ে আমি একবার দ্রুত, সিবিআই কেন্দ্র সরকারের হাতের পুতুল এবং কিছুদিন আগে চেন্নাই হাইকোর্ট, একেবারে কয়েকদিন আগেই প্রায় এই মর্মে আরো একবার সিবিআই এর তীক্ষ্ণ সমালোচনা করেছে। স্বপন দাস, না 6 সপ্তাহ মানে 42 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে, তার মধ্যে 19-12 দিন কেটে গেছে। প্রথম কথাটা হচ্ছে স্নেহাশিস তাকে বলতে চাই, একটা নোটিফিকেশন গভর্নমেন্টকে দিতে হবে সিটের ব্যাপারে, এবং শুধু তাই নয়, এই সিটে যে 3 জন আছে 3 জনকে রিলিজ করার ব্যাপার আছে, যে তোমাদেরকে এই কাজের জন্য করা হচ্ছে, তোমরা এই কাজটা তদন্ত করো। রাজ্য সরকার এই ধরনের কিছু করেছেন বলে আজ পর্যন্ত আমরা কোথাও দেখতে পাইনি।
তো 12 দিন পেরিয়ে যাওয়ার পর বাকি 30 দিনে সারা পশ্চিমবাংলার রিপোর্ট তারা কি করে দেবেন, এটা সংশয়। খুব দ্রুত প্রতিক্রিয়া, শুভময় মৈত্র। হ্যাঁ সুমনদা, আমাদের না কিছু পস্টুলেট বলে ব্যাপার আছে, অর্থাৎ ওই আমাদের যেমন ইউক্লিডের কিছু পস্টুলেট ছিল, যেমন আপনি যদি একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ বলেন, সেটা কিন্তু প্লেনে হতে হয়, সমতলে। পৃথিবীর মতো একটা গোল জিনিসে আঁকলে সেই রেজাল্টটা ঠিক থাকে না। সেরকম আমাদের দেশের যে এই যে কোর্ট টোর্টগুলো আছে বা বিভিন্ন সংস্থা আছে, এই সংস্থাগুলি যে স্বাধীন এবং তারা যে একেবারে নিজেদের মতে কাজ করেন, এই জিনিসটা কিন্তু পস্টুলেট। এবার এই পস্টুলেটটা বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ হচ্ছে এবং যে কারণে কিন্তু আমাদের দেশে আইনের শাসন বা এই স্বাধীন সংস্থাগুলির কাজ, এই নিয়ে আলোচনাটা একেবারে গুলিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু একটা জায়গায় পস্টুলেটটা ঠিক করতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে, তবেই কিন্তু আমাদের দেশ একটা সঠিক গণতান্ত্রিক পথে এগোতে পারবে। একেবারে শুভময়দা আইনের শাসনের কথা বলছিলেন, কিন্তু ম্যাক্রো থেকে এবার যদি একেবারে মাইক্রোতে ঢুকি, সেইখানে আইনের শাসন, স্থানীয় প্রশাসনের শাসন কতটা, এই প্রশ্ন করছি। তার কারণ জলপাইগুড়ি ধূপগুড়িতে ভ্যাকসিন নিয়ে আজকে যে ছবি চোখে পড়ল, সত্যি সত্যি স্থানীয় প্রশাসন কি করছিল, কি করছে এবং ধারাবাহিকভাবে এই ছবি কেন সামনে আসবে। কেন্দ্র সরকার নিঃসন্দেহে অপ্রতুল যোগান, তার জন্য কেন্দ্র সরকারকে দায়ী করা যেতেই পারে, কিন্তু ভ্যাকসিন সেন্টারে এমন বিশৃঙ্খলা কেন হবে যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি, এবং হলেনও কিছু মানুষ, কেউ জ্ঞান হারালেন, কারুর মাথা ফাটলো, 15 জন এই ঘটনায় আহত হয়েছেন এবং জখমদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আমি দ্রুত একবার ছবিটা দেখাবো, তারপর অবশ্যই এ নিয়ে আলোচনা আসবো। দেখুন, করোনা থেকে বাঁচতে চাই ভ্যাকসিন, আর সেই ভ্যাকসিন পেতে গিয়েই পদপিষ্ট হওয়ার জোগাড়। গেট খুলতেই এই ভয়ঙ্কর দৃশ্য, হুড়মুড়িয়ে দৌড় লাগালেন সবাই। এ যেন রান ফর ভ্যাকসিন। দৌড়তে না পেরে পড়ে গেলেন অনেকেই, আর তখনই বাঁধল বিপত্তি। কারোর গায়ের ওপর দিয়ে চলে গেলেন অনেকেই, কারণ মাথা ফাটল। কেউ আবার অজ্ঞান হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় মাথায় ঢালতে হলো জল। মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়ির ভ্যাকসিন সেন্টারে দেখা গেল চরম বিশৃঙ্খলা। পড়ে গিয়ে প্রায় 15 জন আহত হন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ প্রশাসন থাকার সত্ত্বেও কি করে গেটটাকে এইভাবে খুললো? কারো কান কেটে গেছে, কারো নাক দিয়ে রক্ত বের হচ্ছে, কারো মাথা ফেটে গেছে, কারো হাত ভেঙে গেছে। এই যে এখনো পর্যন্ত এনজিওড অবস্থায় মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেও এদিন দেখা গিয়েছে একই ছবি। যত পরিমাণ ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার কয়েক গুণ বেশি ভিড় হয়ে যাওয়ায় শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, শুরু হয় বচসা। আমরা যদি দুটো ভাগে স্টেপটাকে ভাগ করি, একটা স্টেপে বিভিন্ন লোক্যালিটিতে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, টাইম দিচ্ছি, সেই অ্যাপয়েন্টমেন্ট টাইম অনুযায়ী মানুষরা তাদের ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে ভ্যাকসিনেশনটা নেবেন, তাহলে তো আমাদের এই যে একটা আদিম বন্য অরাজকতাটা সৃষ্টি হচ্ছে, সেটা তো হয় না। মানুষ লাইন বিক্রি করছেন, মহিলারা বিক্ষোভ করেছেন, পুলিশকে সামলাতে যেতে হচ্ছে এবং কখনো কন্যাশ্রীকে মেয়েদের ডেকে নিয়ে আসতে হচ্ছে এই কোভিড পরিস্থিতিতে, তাদের জীবনকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে। তো এ থেকে তো বহু মানুষ পদপিষ্ট হয়ে যাবেন এবং প্রথম দিনের ঘটনা ঘটবার পরেও তার থেকে রাজ্য সরকার কোনো শিক্ষা নেয়নি, তার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা আমরা কলকাতায় করেছি, যেখানে খুব ভিড় হচ্ছে সেখানে পুলিশ টাইম স্লিপ যদি দিয়ে দেয়, এই একদম ভ্যাকসিনেশন সেন্টারে সবাই ভাবে আমি আগে ঢুকবো, এটা একটা ক্যাওস হচ্ছে। এটা নিয়ে চিফ সেক্রেটারির সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। পুলিশ যদি টাইম স্লিপ দিয়ে দেয় থানায় থেকে বা কাছে কোনো পুলিশ ক্যাম্প করে, তাহলে সেই টাইম স্লিপ নিয়ে যদি ফেজে ফেজে আসে, মানুষের অরাজকতা হবে না বা এই হুড়োহুড়ি হবে না। সবাই চাইছে যে আমি ভ্যাকসিনটা নিয়ে নিই। বিভিন্ন জেলা থেকে ভ্যাকসিনেশন শিবিরে বিশৃঙ্খলার ছবি সামনে আসার পর নড়ে চড়ে বসেছে নবান্ন।
মঙ্গলবার সন্ধ্যায় সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ কর্তা এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে খবর, বৈঠকে ঠিক হয়েছে ভিড় সামাল দিতে কুপন ছাড়া ভ্যাকসিন দেওয়া হবে না। অন্তত 1-2 দিন আগে কুপন দিয়ে দিতে হবে। কুপন ছাড়া কেউ আসতে পারবে না। পর্যাপ্ত জায়গা নিয়ে ভ্যাকসিনেশন ক্যাম্প করতে হবে। প্রয়োজনে পুলিশ মোতায়েন রাখতে হবে। থানার আইসিদের ভ্যাকসিনেশনের জায়গা সম্পর্কে তথ্য রাখতে হবে। এদিন বৈঠকে ধূপগুড়ির ঘটনা নিয়ে মুখ্য সচিব উদ্বেগ প্রকাশ করেন বলেও সূত্রের খবর। রাজা চট্টোপাধ্যায়, রাজীব চৌধুরী ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি স্নেহাশিসদার কাছে যাব। স্নেহাশিসদা, অনেক মহল থেকে প্রথমে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে মানুষ আদৌ স্বতঃস্ফূর্তভাবে ভ্যাকসিন নেবেন কিনা। এখন প্রাণে বাঁচতে দ্বিতীয় ঢেউয়ের পর মানুষ ভ্যাকসিন নিতে চাইছেন, আর প্রতিদিন যেটা জুটছে সেটা হচ্ছে হয় পুলিশের লাঠি, নয়তো পদপিষ্ট হয়ে এই রকম মারাত্মক ছবি। আমি বলছি এটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব ঠিক এইখানে, তো যেটা সিস্টেম ইন প্লেস আছে কিনা, এইটা কেন করা যাচ্ছে না? দিনের পর দিন অব্যবস্থা। ব্যাপারটা হচ্ছে যে প্রায় কয়েক হাজার গ্রাম পঞ্চায়েত এবং তার সাথে মিউনিসিপ্যালিটিগুলোতে এই ভ্যাকসিনেশন চলছে এবং অধিকাংশ জায়গায় আমরা জানি একটা সিস্টেমের মধ্যে দিয়েই কাজ হচ্ছে। কিন্তু এইখানে যে ঘটনাটা ঘটলো এটা একটা মিসম্যানেজমেন্ট, খুব দুঃখজনক। কারণ ভ্যাকসিন এতটা অপ্রতুল, অথচ মানুষ প্রচুর ভিড় করছে। আমি মানুষকে দোষ দেব না, সবারই আকুতি থাকবে যে আমি যাতে তাড়াতাড়ি ভ্যাকসিনটা পাই। তো সেখানে এখানটায় এই ম্যানেজমেন্টটা ঠিক নেই বলে এরকম একটা অপ্রীতিকর একদম। আর এইখানেই হচ্ছে স্থানীয় প্রশাসনের দায়িত্ব। পঙ্কজদার কাছে যাব। মানবেন পঙ্কজদা, যে এইটাই তো দেখবে জেলা প্রশাসন। দেখুন, এটা যত দোষ নন্দঘোষ, সব তো পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। ওখানকার সিএমওএইচ কি করছিলেন, ওখানকার বিএমওএইচ কি করছিলেন, ওখানকার হসপিটাল ম্যানেজমেন্ট কি করছিলেন, ওখানকার লোকাল যারা আপনার টিএমসি কাউন্সিলর, যারা এমএলএ, তারা কি করছিলেন? সবাই হাত গুটিয়ে বসে থাকবেন আর সবাই পুলিশকে নন্দঘোষ বানাবেন? এটা একটা ফেলিওর, এটা একটা অ্যাবজেক্ট ফেলিওর। এটা ম্যানেজমেন্ট করতে পারেনি, 500 লোককে কন্ট্রোল করতে পারে না যে প্রশাসন, সেই ডিএমকে শোকজ করা উচিত, চিফ সেক্রেটারি। এটা পরিষ্কার করে বললাম। এবং সেই সিএমওইচ এবং ডিএম দুজনকে শোকজ করা উচিত, হোম সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি। আমি শুভময় মৈত্রের কাছে যাব। কোনো রাজনৈতিক দল আইন অমান্য করছে না, কোনো বিক্ষোভ দেখাচ্ছে না। সাধারণ মানুষ, যার মধ্যে অধিকাংশ মহিলা, ভ্যাকসিন নিতে আসছেন। আমি বলছি তাদের উৎসাহ, অন্য দেশে, বহু দেশে উৎসাহ ভাতা প্রদান করা হচ্ছিল, ছুটি দেয়া হচ্ছিল। এইখানে এই পদপিষ্ট হয়ে 4 জন আশঙ্কাজনক আর 15 জন আহত। রোজ দেখুন কোনো না কোনো জেলায় এই একই ছবি ঘটছে আর রোজ দেখাতে হচ্ছে। হ্যাঁ, সৌরভ, রাখালের পালে বারবার বাঘ পড়ছে এবং দেখার পরেও কিন্তু প্রশাসন সতর্ক হচ্ছে না। এটা হচ্ছে এক স্নেহাশিস বাবু আছেন, উনি অত্যন্ত দায়িত্বশীল তৃণমূল কংগ্রেসের একজন নেতা এবং আমাদের বিধায়ক। আমি বলবো যে ওনার নিশ্চয়ই যোগাযোগ আছে সরকারের সঙ্গে, আমাদের চেয়ে অনেক বেশি। আমি ওনার মাধ্যমে অনুরোধ জানাবো যে এটা এতবার হয়ে গেল যে এবার কিন্তু এখান থেকে একটা বেরিয়ে এসে লোকের হাতে টোকেন দিয়ে খুব সহজ এর সমাধান কিন্তু শক্ত নয়। এটা হচ্ছে এক। এবার দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের এখানকার মানুষদের, দেখুন কত উন্নত দেশে মানুষ ভ্যাকসিন নিতে চাইছে না, দেরি করছে। আমাদের এখানকার একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ ভ্যাকসিন নিতে চাইছেন। এটা আমাদের কত গর্বের বিষয়। সেই গর্বের বিষয়টার জন্য যদি সম্ভব হয় দুয়ারে ভ্যাকসিন গোছের কোনো প্রকল্পের কথাও তারা ভাবতে পারেন। ভ্যাকসিন তো ক্যারি করে একেবারে নিয়ে যাওয়া যায় না, এরকম নয়। অনেক ক্লাব ঘরেও তো ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সুতরাং আমার মনে হয় আমাদের রাজ্য সরকার একটু দায়িত্ব নিন, আরেকটু তাদের যে প্রশাসন, রাজনৈতিক দল, ডাক্তারবাবু সকলে মিলে কিন্তু এই সমস্যার খুব দ্রুত সমাধান সম্ভব বলেই আমার মনে হয়। শুভময়দা রাজ্যের দায়িত্বের কথা বলছিল, আমি একবার কেন্দ্রের দায়িত্বে আসবো স্বপনদার কাছে। স্বপনদা, মানুষের উৎসাহ আছে, যে আশঙ্কা ছিল সেই আশঙ্কা সম্পূর্ণ ভুল প্রমাণ করে সাধারণ মানুষ কাজ ছেড়ে লাইন দিচ্ছেন। কিন্তু আমি বলছি যে এটা তো ঠিক যে টিকার যোগান, যে ভ্যাকসিনের যোগান, কিছুদিন আগে অবধি কোভ্যাক্সিন পাওয়া যাচ্ছিল না। আমি বলছি এর দায় কোথাও তো কেন্দ্র সরকারেরও। দেখুন, যারা এই ভ্যাকসিন উৎপাদন করছেন তাদের তো উৎপাদন করার একটা লিমিট থাকে। তারা সব চেষ্টা করে যতটা সম্ভব বেশি পরিমাণে তারা উৎপাদন করছেন, সেটাই সাপ্লাই হচ্ছে, পশ্চিমবাংলায়ও আসছে। কিন্তু সেটাকে সুষ্ঠুভাবে ডিস্ট্রিবিউট করার দায়িত্ব আবার পুরনো অভিযোগে ফিরতে হয় যে অন্য রাজ্য কিসের ক্রাইটেরিয়ায় বিজেপি শাসিত রাজ্য বেশ কিছু ক্ষেত্রে বাংলার থেকে বেশি ভ্যাকসিন পেল, কোথাও কম কোথাও বেশি পেয়েছে। সেগুলো সেখানকার পরিস্থিতির উপর নির্ভর করে হয়েছে। সবসময় নায়ক পরিসংখ্যান সে কথা বলছে না, আয়তনও বলছে না, আক্রান্তের সংখ্যাও বলছে না। সেখানে তাদের সংক্রমণের হারটা যেভাবে ছিল সেখানে তাদেরকে দেওয়া হচ্ছে। কোথাও কি হয়েছে কম বেশি সেটাও হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলায় যেটা আসছে সেটা সুষ্ঠুভাবে ডিস্ট্রিবিউট কেন হচ্ছে না, এটাই তো আজকের জিনিস। এমন একটা রাজ্য দেখান যেখানে এই ভ্যাকসিনেশন নিয়ে সেখানে গন্ডগোল হচ্ছে।
সেখানে মানুষের অসুবিধা হচ্ছে। ওখানে আজকে যে ঘটনা ধূপগুড়িতে ঘটেছে, বেশ কিছু মানুষ মারা গেলেও তো মানে এ ছিল মারাত্মক ছবি। স্বপনদা, আমি একমত। স্বপনদা সুষ্ঠু বন্টনের কথা বলছিলেন, আমি বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, আমি বলছি পদপিষ্ট হওয়া তো একটা ঘটনা, একটা মারাত্মক আশঙ্কা একটা জায়গায়, কিন্তু আপনি লক্ষ্য করবেন জেলায় জেলায় যে ছবিটা রোজ দেখা যাচ্ছে, একটা সাধারণ লাইনে যে ভিড়টা হচ্ছে, আমি বলছি কোভিডের ভ্যাকসিন নিতে গিয়ে কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে। ফিজিক্যাল ডিস্টেন্সিং এর কোনো ব্যাপার নেই। এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা চলছে দেখুন, মানে আমি বলছি একে অন্যের ঘাড়ের ওপর উঠে, সাধারণ আমি লাইনে বলছি, পদপিষ্ট হওয়ার দু একটা কেস আমি যদি সরিয়েও রাখি, আমি বলছি কোথাও একটা আমরা তো বিপদ অ্যাকচুয়ালি বাড়াচ্ছি সব দিক থেকে। দেখুন, প্রথম দিন আপনার সাথে আমি ছিলাম যেদিন সরকার ঘোষণা করেছিল 75% ভ্যাকসিন সরকারি ব্যবস্থার মাধ্যমে দেওয়া হবে, 25% বেসরকারি ব্যবস্থার মধ্যে। সেদিন আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম যে লোয়ার লেভেলের ম্যানেজমেন্ট ঠিক মতন থাকবে তো, এবং সেটা নিয়ে কোনো ক্যাওটিক কন্ডিশন তৈরি হবে না তো। কারণ আমাদের রাজ্যের অভিজ্ঞতা বলে যে বারবার সেটা রেশন সংক্রান্ত ডিস্ট্রিবিউশন হোক বা মানে কোনো ত্রাণ সংক্রান্ত ডিস্ট্রিবিউশন হোক, আমরা ম্যানেজমেন্ট করতে পারি না। আমি 12 বছর রামকৃষ্ণ মিশনে চাকরি করেছি, আমার বারবার মনে হয় রামকৃষ্ণ মিশন ছাড়া পশ্চিমবাংলায় মনে হয় সেই অর্থে ম্যানেজমেন্ট লোকাল লেভেলে, মাইক্রো লেভেলে ম্যানেজমেন্টে প্রায় কার্যত সকলেই মানে একটা অগোছালো অবস্থা। কিন্তু যে প্রশ্নটা উঠবে এখানে, স্নেহাশিসদার কাছে আমি আশা করব উত্তরটা, সেটা হলো যে এই মিসম্যানেজমেন্টের নানা রকম কারণগুলো আছে। একটা সুশাসনের অভাব তো আছে, লোকাল লেভেলে ঠিক মতন স্লিপ দেওয়া হচ্ছে না, টাইম মেনশন করা হচ্ছে না। যাদেরকে আমার যতটুকু ডিস্ট্রিবিউশন করার সুযোগ আছে, আমি যতটুকু আজকে যদি 100 জনকে টিকা দিতে পারি, 100 জনের নামের একটা তালিকা তৈরি করবো, আগাম তাকে জানিয়ে দিব, তিনি আসবেন, সময় অনুযায়ী তারা টিকা দিয়ে চলে যাবেন। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এইভাবেই তো ক্রাউড ম্যানেজ করছে, তাদের ওখানে তো এইরকম হট্টগোল আমরা প্রতিদিন দেখছি না। অথচ রাজ্য সরকারের ব্যবস্থাপনায় প্রতিদিন হট্টগোলের ছবি বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে দেখাতে হচ্ছে। একটা জিনিস বলতেই হবে, সেটা হচ্ছে সুষ্ঠু বন্দোবস্ত কিন্তু করা সম্ভব, করা যাবে এরপর থেকে। হ্যাঁ, অবশ্যই নবান্ন তো অর্ডার করছে, এবং যেখানে যেখানে এই সমস্যা আছে আমি তো আগেই বললাম যে প্রায় কয়েক হাজার পঞ্চায়েত দিচ্ছে, সব জায়গায় ঘটনা ঘটছে না, আমরা সুষ্ঠু ম্যানেজমেন্টের মধ্যে দিয়েই দিচ্ছি, কিন্তু কিছু কিছু জায়গায় এরকম ঘটে যাচ্ছে, এবং সেটা আশা করি নবান্নর যে গাইডলাইন তৈরি করছে এটা মানলে অনেকটা মেটানো যাবে। তারপরেও কিছু থাকতে পারে, আবার আমাদের চেকিং এর মধ্যে থাকতে হবে, কারণ অপ্রতুল মানুষ শুনতে চায় না, মানুষ ভ্যাকসিন চায়। এখানে যেটা মিটিং হচ্ছে আলোচনায়, সেটা হলো বিভিন্ন কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতৃত্ব তারা ঢুকে যাচ্ছে সিস্টেমটার মধ্যে, তারা ঢুকে গিয়ে তাদের পছন্দের মতন লোককে টিকিট মানে ওই ভ্যাকসিনেশনের স্লিপ বিলি করছে, এবং এখানে একটা রাজনীতি আছে, তাদের একটা নিজস্ব অঙ্ক আছে যে সামনে পুরো ভোট, মানে আমার ভোটারদেরকে আগে দিতে হবে, শুনুন আমার কথা, এন্টারটার মধ্যে একটা পলিটিক্যাল ইন্টারভেনশন আছে। শুনুন, পলিটিক্যাল ইন্টারভেনশন বলছেন কেন? একটা বিওমইচ বা একটা স্বাস্থ্য যে দপ্তর, শুনুন, স্বাস্থ্য দপ্তর বা একটা সরকারি হসপিটাল, গ্রামীণ ব্লক হসপিটাল, তার যে পরিকাঠামো আছে, তার যে স্টাফ আছে, তার পক্ষে গ্রামীণ পঞ্চায়েতের হেল্প ছাড়া, গ্রামীণ প্রশাসনের হেল্প ছাড়া এটা মেনটেন করা অসম্ভব। এবং প্রশ্নটাতে আপনাদের পছন্দটা থাকছে, পছন্দ ওগুলো না, ওটা সব জায়গায় মোটেই থাকছে না, এটা কোথাও কোথাও যেটা কোথাও কোথাও থাকলে নিঃসন্দেহে চেটে ফেলা উচিত, এবং আমরা শুধু এইটুকু আশা করতে পারি যে এই বিশৃঙ্খলার ছবি আর যেন টেলিভিশন চ্যানেলে দেখাতে না হয়। যারা বাঁচতে চাইছেন তাদের ভ্যাকসিন দিয়ে সুষ্ঠুভাবে বাঁচার ব্যবস্থাটা অন্তত যেন প্রশাসন করে দিতে পারে, এবং কেন্দ্র সরকার যোগানটাকেও সুষ্ঠু করেন, অর্থাৎ অপ্রতুল যোগানের অভিযোগ যেন শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের কোনো রাজ্যে শুনতে না হয়, যেখানে সাধারণ মানুষ তার বেঁচে থাকার অধিকার, ভ্যাকসিনেটেড হওয়ার অধিকার, সেইটাকে যেন ছিনিমিনি খেলা না হয়। কাবুলের আকাশে তালিবানি বর্বরতার ছবি। মার্কিন সেনা ফিরতেই হেলিকপ্টারে এক নাগরিককে ঝুলিয়ে কান্দাহারে বিমানবন্দরের আকাশে পরের পর চক্কর কাটছে হেলিকপ্টার। নিঃসন্দেহে এই বর্বরতার ছবি গোটা পৃথিবীকে কার্যত আশঙ্কিত করেছে। এছাড়া বাকি জায়গায় যা ছবি দেখতে পাচ্ছি তাও মারাত্মক। অনেকে বলেন ভারতবর্ষে নাকি সঞ্চালক টেলিভিশন চ্যানেলে যখন সংবাদ উপস্থাপনা করেন চতুর্দিকে অদৃশ্য বন্দুকের নল থাকে। কাবুলে অবশ্য আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে যা দেখা যাচ্ছে নলটাকে দেখাও যাচ্ছে। এইটা রসিকতা, কিন্তু যে ছবি সত্যি সত্যি আমাদের সামনে এসেছে সেটা মারাত্মক।
টেলিভিশন ক্যামেরার সামনে সঞ্চালক খবর উপস্থাপনা করছেন, পাশে আগ্নেয়াস্ত্র হাতে তালিবান সৈন্য। ভাবুন, দেখুন। মাঝ আকাশে চক্কর কাটছে মার্কিন ব্ল্যাক হক কপ্টার, সেখানে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে কাউকে, আর তা দেখে পৈশাচিক উল্লাসে ফেটে পড়ছে তালিবান জঙ্গিরা। ডেডলাইনের একদিন আগেই সোমবার রাত 1টা নাগাদ পাকাপাকিভাবে আফগানিস্তান ছেড়েছে মার্কিন সেনা, আর তারপরই যেন নতুন করে গতি পেয়েছে তালিবানি বর্বরতা। কান্দাহারের আকাশে এই ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে এক ব্যক্তিকে ঝুলিয়ে নৃশংসতার নতুন নজির খাড়া করেছে তালিবান। সূত্রের খবর, যারা মার্কিন সেনা বা ন্যাটো বাহিনীকে কোনো না কোনোভাবে সাহায্য করেছেন তাদের চিহ্নিত করে বাড়ির দরজায় চিঠি ঝুলিয়ে দিয়ে আসছে তালিবান। আত্মসমর্পণ না করলে খুনের হুমকি। একমাত্র পাঞ্চশির বাদ দিলে গোটা আফগানিস্তানের 33টা প্রদেশই তালিবানের দখলে। শরিয়তি আইন অনুযায়ী নানা ফতোয়া জারি করতে শুরু করেছে তারা। ছেলে মেয়ে এক স্কুলে পড়তে পারবে না, বিশ্ববিদ্যালয়েও ছেলে মেয়েদের জন্য পৃথক ক্লাসরুম থাকবে। কান্দাহারে রেডিও টেলিভিশনে মহিলা সঞ্চালকদের কাজ নিষিদ্ধ করে দিয়েছে তালিবান। বন্ধ করে দেওয়া হয়েছে গান বাজনার সম্প্রচার। আগেরবারেও যখন তালেবান ক্ষমতায় এসেছিল তারা সঙ্গীত নিষিদ্ধ করেছিল। এই মুহূর্তে মহিলাদের অধিকার, মেয়েদের অধিকার খর্ব করবে এটা বুঝতেই পাচ্ছি, এবং এটাই তালেবান আবার ক্ষমতায় আসার সবচেয়ে বড় ট্র্যাজেডি বলে আমি মনে করি। তালিবানি শাসনে এখন আফগানিস্তানে দেখা যাচ্ছে পেছনে বন্দুকধারী তালিবান, আর বন্দুকের নলের সামনে খবর পড়তে হচ্ছে সঞ্চালককে। একাধিক লোকসঙ্গীত গায়ককে খুন করেছে তালিবান। কাবুল দখলের পর যে মহিলা সাংবাদিক বেহেস্তা আরঘান তালিবানকে নারী স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেছিলেন, তাকেও প্রাণ ভয়ে সপরিবারে দেশ ছাড়তে হয়েছে। এটাই বদলে যাওয়া তালিবানের নমুনা। দিস ইজ এক্সপেক্টেড ফ্রম দেম। এবং যখন এইটা হয়েছিল তখন এই ভয়টাই কাজ করছিল যে এরকমটাই হবে যদি সত্যি সত্যি তালিবান সরকার থাকে এবং আগামী দিনেও তারা রুল করে, তাহলে মানে দেশটা যে কত শত বছর পিছিয়ে যাবে তার কোনো ইয়ত্তা নেই। এর চেয়ে শকিং নিউজ আর কিছু হতে পারে না। কো এডুকেশন, কলেজ বা স্কুলে পড়া, সংবাদ পাঠ বা সংবাদ মাধ্যমে জড়িয়ে থাকা মেয়েরা, বা তাদের পড়াশুনো করা, গান গাওয়া, মানে কোনো শিল্প চর্চা, এ তো সেই আদিম যুগে আমরা ফিরে যাচ্ছি। এখনো যারা আফগান ভূমে আটকে আছেন সেই সমস্ত ভারতীয়দের নিয়ে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালদের নিয়ে একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। আফগানিস্তানে এখনো আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের বিষয়টি তত্ত্বাবধান করছে এই কমিটি। কৃষ্ণেন্দু অধিকারী ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। একটা বিষয় নিয়ে তো কোনো সন্দেহ নেই যে তালিবান আছে, তালিবানেই। আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব। দেবাশিস দা, অনেকে বলছিলেন যে তালিবান এখন আর জঙ্গি গোষ্ঠী বলা যাবে না, তার রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে এবং আজ থেকে কার্যত পূর্ণ দায়িত্বে। আমি বলছি কিন্তু যে ছবিটা এই কান্দাহারের আকাশ দেখাচ্ছে, এ তো আমি বলছি একেবারে জঙ্গি সংগঠন সুলভ। এরা রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে হলে খুব স্বাভাবিকভাবে এই পরের পর ফতোয়া যে কো এডুকেশন বলে কিছু থাকবে না, ছেলে মেয়ে এক স্কুলে পড়তে পারবে না, বিশ্ববিদ্যালয় স্তরেও ছেলে মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা ক্লাসরুম রাখা হবে, সম্ভব হলে প্রতিষ্ঠানের দুটো দিকে। কান্দাহার রেডিও, টেলিভিশন, মহিলা সঞ্চালকদের সমস্ত কাজ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। গান বাজনা সম্প্রচার করা যাবে না, সঙ্গীত নিষিদ্ধ। আমি বলছি, কি বলবেন? দেখুন, দু চারটে পয়েন্ট বলতে চাই। প্রথম কথা, কিছুদিন আগে আপনার একটা প্রোগ্রামে আমি বলেছিলাম গুড তালিবান ব্যাড তালিবান বলে কিছু হয় না, এবং এরা তো আতঙ্কবাদী সংগঠন। অনেকে বলছেন না না এরা এখন আর আতঙ্কবাদী নেই। এটা হয় নাকি? এটা অবাস্তব ব্যাপার এবং হাস্যকর ব্যাপার যে লোকে আলাদা আলাদা ভাগ করছে যে এরা হাক্কানি নেটওয়ার্কটা তালিবান না, ওরা তালিবান না, এরকম কিচ্ছু নেই। কমপ্লিট ব্যাপারটা একটা কোয়েটা সুরা বলে একটা ব্যাপার আছে, সেই কোয়েটা সুরার থেকে এদের কাছে আইডিওলজিক্যাল মদত আসতো, এবং সেটা আপনি এই তালিবান বলুন, আগের তালিবান বলুন, হাক্কানি নেটওয়ার্ক বলুন, তেহরিকে তালিবান পাকিস্তান বলুন, এই সব কটা দলের কাছে আসতো। এবার এরা কিন্তু আপনি যেটা বলছেন সেটা তো এদের ইমিডিয়েট জাস্টিস ইজ পার্ট, মানে এদের যেটা সরকার গঠনের প্রয়াস, যে ইসলামিক ব্যাপারটাকে এরা চায়, সেটাতে ইমিডিয়েট জাস্টিস ইজ ওয়ান অফ দ্য থিং, মানে একটা শর্ত।
ইমিডিয়েট জাস্টিস। আরেকটা শর্ত হচ্ছে মানে যেগুলো আমরা দেখছি যে নারীদের নির্যাতন সেগুলো তো আছে সেটা আমাদের মতো করে, কিন্তু তাদের যে এক্সট্রিম একটা ইসলামিক ফর্ম যেটাতে এরা বলে যে সালফা বলে এরা আর কি, সুন্নি ইসলামের দুটো ফর্ম হয়, দেওবন্দি অ্যান্ড সালফা। এবার এখন কি হচ্ছে এরা সেইটাকে করবে, তার কিছু ভালো দিকও আছে, সেটাকে মানে রাফলি যারা এইসব ব্যাপারে জানে তারা বলে পাস্তোয়ালি মানে একটা কালচার, একটা ওয়ে অফ লাইফ। তাতে আবার কিছু ভালো দিক আছে, যেমন অতিথিদের এটা প্রাণ দিয়ে বাঁচায়। অতিথি যদি আপনার কাছে আশ্রয় নেয় প্রাণ দিয়ে বাঁচাবে, এটা অ্যাক্রস দ্য বোর্ড মানে যত পাস্ত আছে। কিন্তু এরা যেগুলো আর কি মানে আমরা দেখতে পাচ্ছি নৃশংসতা, ইমিডিয়েট জাস্টিস, হাত কেটে দেওয়া, এগুলো পিওরেস্ট ফর্ম অফ, এরা মানে যে পিওরেস্ট ফর্ম অফ ইসলামে এরকম ছিল এবং তারপরে পয়গম্বরের পরে 3টে জেনারেশন পরে খারাপ হয়ে গেছে। এবং আরেকটা ব্যাপার অ্যাঙ্গেল আছে এখানে, এখন যারা এই গভর্নমেন্টের সাথে ইউএস গভর্নমেন্টের সাথে ট্রিটি সাইন করেছে তারা আবার একটা লট অফ তালিবানের ব্ল্যাক লিস্টে চলে এসছে। সেটা কারণ হ্যাঁ ব্ল্যাক লিস্টে চলে এসছে এখন যারা গভর্নমেন্ট, কারণ বলছে তোমরা ওখানে গিয়ে এই সমস্ত কাফেরদের সাথে গভর্নমেন্ট ফর্ম করছো এবং ওখানে কনফারেন্স করছো এসি রুমে বসে। এবার এই ভদ্রলোক যিনি এখন বিরাদার রাষ্ট্রপতি হবেন চেষ্টা করছেন, ইনি তো পাকিস্তানের জেলে ছিলেন 8 বছর এবং এখন তিনি প্যালেসে থাকছেন। এটা লোকে ভালো চোখে নিচ্ছে না, কারণ এরা কিন্তু দেশ চালাবার, দেখুন আপনি জানেন আমি জানি, দেশ চালাতে গেলে খালি ওই গুলি মেরে দিলাম আর সারিয়া ল ইম্পোজ করে দিলাম হবে না। দেশ চালাতে গেলে টাকা লাগে, তেল লাগে, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি লাগে, সেগুলো এদের অতটা আইডিয়া নেই, এদের অতটা মানে ধারণা নেই। এরা যতক্ষণ অবধি এই লোকদের সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে শিক্ষিত সম্প্রদায়, যারা এর আগে মোটামুটি 20 বছরে আলোকপ্রাপ্ত একাধিক প্রজন্ম তৈরি হয়ে গেছে। আমি আপনাকে বলছি তাহলে শুনুন, আফগানিস্তানের যদি 4 কোটি পপুলেশন, তার মধ্যে 60% মানে ধরুন আড়াই কোটি মানুষ হচ্ছে 20 বছর বয়সের কমে। আমি কম করে বলছি, 3 কোটিও হতে পারে। সেই আড়াই কোটি মানুষ, আর যারা তখন 2-3 বছর ছিল যখন ইউএস ঢোকে, তারা কিন্তু চিন্তা করতে পারছে না যে তারা কি নরকে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, কারণ ইটস এ বিগ শক, বিশেষ করে যারা শহরগুলোতে থাকে আর কি। একদম আমি দেবাশিসদার কাছে এই শক এবং কাশ্মীরের ভারতের প্রেক্ষিতে সেই শকের আলোচনায় আসবো, কিন্তু তার আগে দ্রুত আমার পরের প্রতিবেদন দেখাবো যে এই 2 দশক দীর্ঘ 20 বছর পর মার্কিন সেনা আফগানিস্তানের মাটি ছাড়ল এবং তার প্রতিক্রিয়ায় আনন্দ করলো, গুলি চালিয়ে রকেট ছুঁড়ে এই তালিবানরা সেলিব্রেশনে মাতল। দেখুন, যুদ্ধ শেষ, এবার বাড়ি ফেরা। নাইট ভিশন ক্যামেরায় তোলা এই ছবি আমেরিকার 82 এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার ক্রিস ডোনাহুর। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্ম্যাক দিয়ে হাঁটতে হাঁটতে C-17 কার্গো বিমানে উঠে গেলেন ক্রিস। সোমবার রাত 9টা, পাকাপাকিভাবে 20 বছর বাদে আফগানিস্তান ছাড়ে মার্কিন সেনা। আর ঠিক তারপর মার্কিন কার্গো বিমানের ওড়বার শব্দ ম্লান হয়ে যায় তালিবানি উচ্ছ্বাসে। শুরু হয় শূন্যে গুলি বৃষ্টি, মুড়ি মুড়কির মতো রকেট নিক্ষেপ, আকাশে আতশবাজিও নজরে পড়ে। তালিবানের কথায় এটাই নাকি স্বাধীনতার উচ্ছ্বাস। মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই কাবুল বিমানবন্দরে মোতায়েন করা হয় স্পেশাল তালিবান ফোর্স। পোশাকি নাম বদ্রি 313 ইউনিট। পাঠান স্যুট ও রাইফেলধারী তালিবান জঙ্গিদের সঙ্গে এই বিশেষ বাহিনীর ফারাক আছে। জোড়াকাটা জংলা ইউনিফর্ম, পায়ে সামরিক বুট, চোখে গগলস, বুকে বুলেট প্রুফ ভেস্ট, হাতে অত্যাধুনিক রাইফেল। এই হচ্ছে তালিবানের স্পেশাল বদ্রি 313 ইউনিটের যোদ্ধা। বদর যুদ্ধের স্মৃতিতে এই কমান্ডো ফোর্সের নাম রেখেছে তালিবান। এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাবুল ছাড়ার আগে অনেকগুলি বিমান এবং সামরিক সরঞ্জাম অকেজো করে দিয়ে গেছে আমেরিকা। সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি জানিয়েছেন, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে 73টি বিমানকে অকেজো করে দেওয়া হয়েছে। ওই বিমানগুলি আর ওড়ানো যাবে না। রকেট বিধ্বংসী C-RAM সিস্টেমকেও অকেজো করে দেওয়া হয়েছে। নষ্ট করে দেওয়া হয়েছে বেশ কিছু সাঁজোয়া গাড়ি। ওভারফ্লোয়িং আর্সেনাল ফেরে চলে গেল। আর্সেনাল শুধুমাত্র গুলি বন্দুক নয়, আর্সেনালের মধ্যে রয়েছে আজকে একটা রেগুলার ওয়ারফেয়ার করতে গেলে যে জিনিসের প্রয়োজন, এয়ারক্রাফট, হেপ্টার, ট্র্যাক, আর্মার্ড, এভরিথিং আজকে তারা পেছনে রেখে চলে গেল। এটা কারা ব্যবহার করবে? এটা ব্যবহার করবে তালিবানরা। এখনো তালিবানের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে পাঞ্জশির প্রদেশ।
মার্কিন সেনা চলে যাওয়ার রাতে পাঞ্চশিরে হামলা চালায় তালিবান। নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে তাদের জোর সংঘর্ষ হয়। নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদের মুখপাত্র ফাহিম দাস্তির দাবি, সোমবার রাতের লড়াইয়ে 7 থেকে 8 জন তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে। এদিকে মার্কিন সেনার আফগানিস্তান ত্যাগের পরই স্বঘোষিত কার্যনির্বাহী প্রেসিডেন্ট আব্দুল্লাহ সালেহ আমেরিকাকে কটাক্ষের পাশাপাশি তালিবানকে আক্রমণ করে টুইট করে বলেছেন, আফগানিস্তান ছাড়ার আগে শেষ মার্কিন জওয়ান দেশটাকে ব্যাগে ভরে নিয়ে যায়নি, দেশটা এখানেই আছে, নদীও আগের মতোই বইছে, মাথা তুলে দাঁড়িয়ে আছে পর্বত। তালিবান একটা প্রক্সি ফোর্স, জনপ্রিয় তো নয় বরং ঘৃণিত। সেই কারণে দেশটা তাদের হাত থেকে মুক্তি চায়। একটা সুপার পাওয়ার নিজেদের মিনি পাওয়ারে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে। এদিকে সূত্রের খবর, নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদের সঙ্গে মধ্যস্থতার পথ খুঁজছে তালিবান। তবে স্বঘোষিত কার্যনির্বাহী প্রেসিডেন্ট আমরুল্লাহ সালের ক্ষেত্রে মধ্যস্থতার পথে নাও যেতে পারে তারা। এবিপি আনন্দ। আমি এবার একেবারে ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতার জন্য আজহার হক এই মুহূর্তে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজহার হকের কাছে আসব। আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য আপনি 25 মাস ধরে আফগানিস্তানে থেকেছেন, শুধু নয় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করেছেন। তো আমি বলছি, তালিবানদের সম্পর্কে আপনার কি ধারণা, এবং এই যে বদলে যাওয়া জামানা, এইটার কতটুকু আপনি দেখেছেন, তার কি প্রতিক্রিয়া, কি প্রতিফলন আপনার চোখের সামনে এসেছে? দেখুন, যেটা আপনি যেটা আগে বললেন যে আমি 25 মাস অলমোস্ট আফগানিস্তানে ছিলাম। জুলাই 2019 আমি ওখানে গেছিলাম। আর আমার মেজর কাজ ছিল এডুকেশন ফর চিলড্রেন, ফর উমেন এডুকেশন, উমেন রাইটস, চিলড্রেন রাইটসের ওপরে কাজ করা। তো আমি ফিল্ড ভিজিটে ছিলাম ফ্রম 8 অগস্ট টু 13 অগস্ট। তারপরে যখন আমি কাবুলে আসলাম তখন দেখলাম সিচুয়েশন অনেকই মানে প্রত্যেক ঘন্টা হিসাবে নয়, প্রত্যেক মিনিট হিসাবে চেঞ্জ হয়ে যাচ্ছিল। আমরা খবর পাচ্ছিলাম দ্যাট তালিবান is 50 kilometers away, Taliban are 30 kilometers away, and suddenly after like around 12:30 আমরা খবর পেলাম যে they have entered Kabul. তো আমাদের শুধু আমার 25 মাস না, আমার অর্গানাইজেশন 26 ইয়ার্স কাজ করছিল। আগে যখন তালিবানরা 1996 থেকে 2001 পর্যন্ত ছিল, তখন আমরা কাজ করেছি অন এডুকেশন অ্যাজ ওয়েল। তো ওইটা আমার is a big doubt কি ওটা আর কি হবে, ফিউচারে কি হবে, ওইটা আমরা কতটা আগে নিয়ে যেতে চাইবো। মানে আজহার, আপনি যা বলছেন সেটা হচ্ছে যে জায়গায় 20 বছরে শিক্ষার ক্ষেত্রে, আলো পাওয়ার ক্ষেত্রে এগিয়ে গেছিল আফগানিস্তান, সেইখানে অনেকেই যেটা বলছেন, আপনিও তার সঙ্গে একমত, যে পিছিয়ে যেতে পারে, গোটা সভ্যতাটা পিছিয়ে যেতে পারে আরো। অ্যাবসলিউটলি। এখন যেটা আছে, লাইক 15 তারিখ থেকে আমি 22 তারিখ পর্যন্ত আফগানিস্তানে ছিলাম। 22 তারিখ থেকে I got evacuated by UN chartered plane. তো ওই যে এক সপ্তাহ ছিল, মোস্টলি আমি ইনক্লুডিং মি অ্যান্ড আদার কলিগস আর অনেক আফগান, দে ওয়ান্টেড টু লিভ আফগানিস্তান বিকজ একটা আনসার্টেনিটি ছিল। কি হবে এখন পর্যন্ত কেউ জানে না, কি রুলস হবে না হবে। আমরা যা কিছু we discuss upon is based on what experience we have from before, মানে 5 বছর তালিবানে ছিল, যেটা পুরো মানে আজহার আপনি বলছেন এই অনিশ্চয়তার জন্য প্রচুর সংখ্যক আফগানিস্তানের মানুষ যারা আফগান, তারা আফগানিস্তান ছাড়তে চেয়েছিলেন। এই ছবিটাই তো গোটা পৃথিবীর মানুষ আমরা সবাই দেখেছি এয়ারপোর্টে। সেই এয়ারপোর্টের কি ধরনের ছবি আপনি যখন ফিরে আসছেন, বা এই যে প্রচুর মানুষ এয়ারপোর্টের সামনে ভিড় করেছেন এবং কয়েকশো মানুষ গুলিতে মারা গেলেন, বিস্ফোরণে মারা গেলেন, সেই মানুষের সেই ভিড়ের কি ছবি আপনি দেখেছেন? এটা তাহলে আমি আপনাকে বলবো যে আমি 15 তারিখে আমার আসার কথা ছিল, বাট বিকজ অফ কোভিড টেস্ট রেজাল্ট আমার কাছে ঠিক টাইমে আসেনি। হার্ড কপি যেটা দরকার ছিল, আই কুড নট কাম অন দ্য লাস্ট ডোমেস্টিক ফ্লাইট যেটা এয়ার ইন্ডিয়া আসলো, আই কুড নট কাম অন দ্যাট। তার আমি আমার শিডিউল করলাম ফ্লাইট 16তে, কিন্তু দ্যাট ওয়াজ দ্য লাস্ট ওয়ান। আমি 15 তারিখের পর 16 তারিখ একদম সকালবেলা আমার ফ্লাইট 10:30টায় ছিল, কিন্তু আই ওয়েন্ট অ্যাট অ্যারাউন্ড 6 o'clock আই রিচ দ্য এয়ারপোর্ট। আর আমাদের এখানে ইন্ডিয়ান এয়ারপোর্টের মতন নয় যে গেট পর্যন্ত আওয়ার কার্স ক্যান গো। প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে আমাকে আমার ট্যাক্সি ছেড়ে দিতে হলো। আমার সাথে আমার একটা অফিসের কলিগ ছিল, ও আমাকে নিয়ে গেল একদম এয়ারপোর্টের গেট অবধি। ওই দিন আমি দেখলাম অ্যারাউন্ড অ্যাটলিস্ট, আমার যেটা মনে হয় অ্যাটলিস্ট 10,000 পিপল ওয়ার অ্যারাউন্ড দ্য এয়ারপোর্ট। 10,000 লোক, ওইটা দ্যাট ইজ দ্য লিস্ট ইন দোজ ডেজ। আমরা একদম ক্লোজ, উই ওয়েন্ট ভেরি ক্লোজ টু দ্য গেট। তারপরে আমাদেরকে বলা হলো যে কোনো ডোমেস্টিক ফ্লাইট, কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট যাচ্ছে না, সব বন্ধ।
একটা আমার খুবই ক্লোজ আফগান ফ্রেন্ড যে ফেসেছিল, আমার সাথে একই প্লেনে আসার কথা ছিল, ও ভিতরে আগে থেকে ও 4টের সময় 4:30 সময় এয়ারপোর্ট পৌঁছে গেছিলো। ওখানে যাওয়ার পরে দেখলাম ও আমাকে ওখান থেকে ভিডিও পাঠাচ্ছিল যে ভিতরে কি অবস্থা, ভিতরে কোনো মানে এভরিথিং নাথিং ওয়াজ দেয়ার, মানে যে টারম্যাক হয় সব কিছু ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য পিপল লাস্ট নাইট 15th August যে হয়েছিল। তারপর আমি আই ডিড মাল্টিপল অ্যাটেম্পটস টু গো টু দ্য এয়ারপোর্ট। আমি এয়ারপোর্ট 18 তারিখে একবার যাই উইথ দ্য হেল্প অফ দ্য UN কনভয়। ওখানে তখন 10,000 মনে হচ্ছিল যে কম, around at least 50 to 60,000 people were there. আমাদের যেমন এয়ারপোর্টটা একটা সার্কেল এয়ারপোর্ট হয়, আমাদের প্যাসেঞ্জারের জন্য একটা গেট হয়, ওইটাতে আমরা যাই, কিন্তু উই ট্রাইড ইন দ্য কার্গো গেট, উই ট্রাইড ইন দ্য মিলিটারি গেট। সবকিছু করার পরে মানে অফকোর্স UN মাস্ট হ্যাভ স্পোকেন টু the Taliban, must have spoken to the US military. সব পারমিশন পাওয়ার পরেও we could not enter on 2 attempts. আমাদের কিন্তু 5.5 ঘন্টা আমরা ওই আর্মার্ড ভেহিকলের মধ্যে গেটের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, দেখছিলাম অন দ্য লেফট অ্যান্ড রাইট, মানে সি অফ পিপল চেষ্টা করছে যে এই সিচুয়েশন, এই আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, এই হিউম্যান ক্যাটাস্ট্রফি যেটা হয়ে গেছে, যে এই সিচুয়েশনটা হয়ে গেছে, ওখান থেকে যেতে চাইছে। অ্যান্ড অলসো তালেবানের উপরে ডিসকাশন হচ্ছে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ভেরি ইম্পর্টেন্ট। অলসো আমাদেরকে এটা ভাবতে হবে যে হোয়াট আর দ্য পিপল গোয়িং থ্রু। ওই যে 50-60 হাজার লোক হচ্ছে, অ্যাবসলিউটলি দে ডু নট হ্যাভ ফুড। যেখানে জল বটল যেটা 10 টাকায় আমরা কিনি, পিপল হ্যাড টু বাই ইট ফর 200 রুপিস, যেটা 10 টাকা। বেসিক ইনফ্রাস্ট্রাকচার, সাধারণ জল এবং এয়ারপোর্টের সমস্ত বিষয়টা ভেঙে পড়বে যদি 50,000 লোক সেখানে জড়ো হয়। আমি বলছি আমরা দেখেছি বাজার যে প্লেনে চাকার সঙ্গে বা ডানার সঙ্গে বেঁধে মানুষ আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছে এবং আকাশ থেকে পড়ছেন পর 3 জন। অ্যাবসলিউটলি, ওইটা 3 জন নয়, ওটা সুমন্ত ওটা 11 জন ছিল। ওইটা আমরা লোকালি যেটা খবর পেলাম লোকাল সোর্স থেকে, অন দ্য 15th নাইট একটা C-17 US কার্গো 650 লোককে নিয়ে যায়, যেটা আমরা লোকালি খবর পেলাম। তো ওইখানে পিপল, দ্য ওয়ার্ড স্প্রেড লাইক ফায়ার। অনেকজন ভাবলো যে আমাদেরকেও নিয়ে চলে যাবে, আর দে ওয়ার ডেসপারেট। দ্য সিচুয়েশন ওয়াজ অফ ডেসপারেশন। কেউ জানতো না কি হবে, নেক্সট ঘন্টাতে কি হবে ইজ ফার, নেক্সট মিনিটে কি হবে, কি জিনিসগুলো পাবো কি জিনিসগুলো পাবো না। মোবাইল ক্রেডিট যেমন আমরা ইউজ করছিলাম, মোবাইল ক্রেডিট ভ্যানিশড ফ্রম দ্য মার্কেট। ডলার্স যেটা আমরা মানে আমার এক্সপিরিয়েন্স যেটা ছিল 81 রুপিস সকালে ছিল, শেষ হতে হতে 91, 101 হয়ে গেল। ওখানে ডলার রেটস মিনিট হিসাবে চেঞ্জ হচ্ছিল। তো দ্য পয়েন্ট ইজ অলসো দ্যাট আমি আবার 18 তারিখে চেষ্টা করলাম আমরা আসার, 19 তারিখে চেষ্টা করলাম আসার, এত মানে ক্রাউড ছিল, উই কুড নট পেনিট্রিয়েট থ্রু ইট। ফাইনালি 22 তারিখে আমরা যখন এলাম UN কনভয়, ইট ওয়াজ ভেরি সিকিউর। আমরা ভিতরে ঢুকলাম, ভিতরেও আই হ্যাভ টু মেনশন দিস দ্যাট যেটা আমি দেখলাম, at least 4 to 5,000 people are inside the airport waiting for their chance. অনেকজন আছে যেটা SIV ওদের ভিসা, যেটা স্পেশাল ভিসা হয়, ওইটার জন্য ওয়েট করছে। অনেকজন ঢুকে গেছে, দে ডোন্ট ওয়ান্ট টু গো আউট and they do not have anything basic, মানে খাবারের জন্য খাবার নেই, জল নেই, প্রপার টয়লেটস, বেসিক টয়লেটসও নেই। আর আপনি জানেন যে আফগান সোসাইটি ইজ ভেরি ক্লোজ সোসাইটি, ভেরি ট্রেডিশনাল সোসাইটি। ওইখানে অল দে হ্যাভ is a বেডশিট, যেটা একটা বেডশিট করে নিজের কভার করে নিচ্ছে একটা ফ্যামিলি। বাচ্চা দিকে আমরা দেখছিলাম, and especially I work as a social development professional. তো we have to discuss about the Taliban, what will happen, but emergency যেটা নিড আছে, আমি আপনাদের চ্যানেলের থ্রুতে এটাও বলবো যে এমার্জেন্সি যেটা নিড আছে, যে বাইরে যে 50,000 পিপল মানুষরা আছে ওই সময় যে ছিল, they are exposed to all kind of violence, exposed to huge COVID threat. আমরা যে কোভিড এর জন্য এসব বলি, also inside as well. ভিতরে যেটা around আমার মানে my expectation was that around 4 to 5 estimation was 4 to 5,000 people were there. So what about their hygiene, what about their food, what about what will happen to them? বাচ্চারা আছে যেটা দুধ পাচ্ছে না ওখানে। তো আমি দেখলাম US military, they were giving some basic food materials which we could, and we were shocked which we went through all this process. We were at a absolute shock.
অ্যাবসলিউটলি, এবং সেই শখ, সেই অভিজ্ঞতা শুনে আমরাও সত্যি সত্যি বিস্মিত এবং আতঙ্কিত যে এই ছবি উনি বলছেন যে 3টে তো ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে। ওখানকে স্থানীয় সূত্রের খবর যে 11 জন মানুষ ওইভাবে বাঁচতে গিয়ে কার্যত মারা গেলেন প্লেন থেকে পড়ে, অবিশ্বাস্য। এবং আজকে কান্দাহার এয়ারপোর্টের ওপর সেই ছবিটা, হেলিকপ্টার ঘুরছে, কাউকে একটা শাস্তি দিতে চাইছেন এই তালিবান শাসকরা। অত্যন্ত বর্বরতার সঙ্গে হেলিকপ্টারের সঙ্গে নাগরিককে ঝুলিয়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে কিভাবে শাস্তি দেওয়ার প্রক্রিয়া চলেছে। বেঁচে থাকা কঠিন, সম্ভবত যাকে শাস্তি দেওয়া হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি, যে শাস্তি দেখে সম্ভবত বাকিরা শিখবে, এই বার্তা দিতে চাইছে শাসক তালিবান। মারাত্মক ছবি, গোটা পৃথিবী জুড়ে সমালোচনার ঝড় বইছে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। ভারতের পার্সপেক্টিভ, তার কারণ গত 15 দিন ধরে ইনপুট আসছে একেবারে স্পেসিফিক যে লস্কর, জৈশ এবং হক্কানি, এই 3টে গোষ্ঠী একেবারে এক হয়ে কাজ করবে এবং যার ফলে কাশ্মীরে থ্রেট পারসেপশন ক্রমশ বাড়ছে। দেখুন, 2 দশকে দীর্ঘতম যুদ্ধে ইতি টেনে আফগানিস্তান ছেড়েছে মার্কিন সেনা। এবার তালিবানের হাতের মুঠোয় আফগানিস্তানে তালিবানের পুনরুত্থানে সিঁদুরে মেঘ দেখছে নয়াদিল্লি। দুশ্চিন্তা বাড়ছে কাশ্মীর নিয়ে। এই আশঙ্কা যে নেহাতি অমূলক নয় তা স্পষ্ট সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টে। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরে বসে জঙ্গিরা যে নাশকতার ছক আঁটছে সে সম্পর্কে গত 15 দিনে অন্তত 10টি সতর্কবার্তা গোয়েন্দারা দিয়েছেন বলে সূত্রের খবর। গোয়েন্দা সূত্রে যে খবর মিলেছে তা মারাত্মক। আফগানিস্তান পুরোপুরি তালিবানের কবজায় চলে যাওয়ার পরে লস্কর-এ তৈবা, জৈশ-এ মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন জঙ্গিরা যে রীতিমতো পাক অধিকৃত কাশ্মীরে সক্রিয় হয়ে উঠেছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। সূত্রের দাবি, আফগানিস্তানে জঙ্গিদের নতুন একটি নেটওয়ার্কও তৈরি হয়েছে, যার নাম দেওয়া হয়েছে তেহরিকে তালিবান আমারাত। জানা গেছে এই জঙ্গি সংগঠনের নিয়ন্ত্রণ থাকবে জৈশ প্রধান মাসুদ আজহারের হাতে। তাকে সাহায্য করবে আরেক জঙ্গি নেতা মোহাম্মদ ইব্রাহিম আজহার। পাশাপাশি লস্কর-এ তৈবা ও জৈশ-ই মোহাম্মদের সঙ্গে হাত মিলিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট হাক্কানি জঙ্গি গোষ্ঠী। কাশ্মীরে নাশকতায় মদত দিতে এই নতুন গোষ্ঠীর জন্য তহবিল সংগ্রহ করবে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবার প্রধান হাফিজ সৈয়দ। গোয়েন্দারা জানতে পেরেছেন, গত সপ্তাহে কান্দাহারে তালিবানের রাজনৈতিক শাখার প্রধান আব্দুল গনি বরাদারের সঙ্গে বৈঠকও করেছে ভারতকে একাধিকবার রক্তাক্ত করা মাসুদ আজহার। তারপরই প্রকাশ্যে এসেছে নতুন জঙ্গি নেটওয়ার্কের তথ্য। ওরা নানান রকম ইনোভেটিভ ওয়েতে করার চেষ্টা করবে, কিন্তু আমাদের যদি ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এবং দক্ষ থাকে তাহলে আমরা যদি আগের থেকে ব্যাপারটা টের পেয়ে যাই তখন সাবধানতা অবলম্বন করা যাবে। তবে আমাদের আরও বেশি অ্যালার্ট থাকতে পারে, স্পেশালি ড্রোন। কাশ্মীরকে ঘিরে যখন দুশ্চিন্তার মেঘ জমছে তখন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান নিয়ে প্রস্তাব পাশ হয়েছে। তাতে উদ্ধার কাজ, মানবাধিকার রক্ষার পাশাপাশি অন্যতম বিষয় ছিল আফগানিস্তানের মাটিকে অন্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলা ও জঙ্গিদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহার করতে দেওয়া যাবে না। প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে 13টি দেশ। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তালিবানের প্রতি নরম 2 দেশ চীন ও রাশিয়া এই ভোটাভুটিতে অংশ নেয়নি। এরই মধ্যে সূত্রের খবর, কাতারের রাজধানী দোহায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তালের সঙ্গে তালিবানের প্রতিনিধি শের মোহাম্মদ আব্বাসের বৈঠক হয়েছে। এটাই 2 তরফের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সূত্রের খবর, ভারতীয় দূতাবাসে হওয়া এই বৈঠকে নয়াদিল্লির তরফে তালিবানকে স্পষ্ট জানানো হয় আফগানিস্তানের মাটিকে যেন কোনোভাবেই ভারত বিরোধী সন্ত্রাসের কাজে ব্যবহার না করা হয় তা সুনিশ্চিত করুক তালিবান। পাশাপাশি আফগানিস্তানে আটকে থাকা ভারতীয় ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও তাদের দ্রুত ভারতে ফেরানোর বিষয়টিও দেখতে হবে। আর এই আবহেই হঠাৎই ইমরান খানের পর তালিবানের প্রশংসা শোনা গেছে আরেক প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির গলায়। तालिबान आए हैं और बड़े पॉजिटिव फ्रेम ऑफ माइंड के साथ आए हैं। ये चीज़ हमें पहले नजर नहीं है और माशाल्लाह ये चीज़ें बड़ी ज़बरदस्त पॉजिटिविटी की तरफ चीज़ें नजर आ रही हैं कि लेडीज़ को काम करने की इजाज़त, पॉलिटिक्स में बाकी जॉब्स की तरफ उनको मतलब इजाज़त है एंड देन क्रिकेट को सपोर्ट कर रहे हैं। এই মন্তব্যের পরই ক্রিকেট ম্যাচ কাঁপানো আফ্রিদিকে নেটিজেনদের বাউন্সারের মুখে পড়তে হয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য, রুমা পাল, এবিপি আনন্দ। আর এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। শুরু থেকে এই রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। তৃণমূল বলছে মহিলাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ গোটা পৃথিবীতে নজিরবিহীন।
উল্টো দিকে বিজেপি শান দিচ্ছে সেই দুর্নীতি আর স্বজন পোষণের পুরনো অস্ত্রে। এই তরজা নিয়েই আমাদের আজকের ব্যঙ্গচিত্র। দেখুন, এইসব তর্ক তরজা তো চলবেই, কারোর পক্ষ নিচ্ছে না বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।